প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে প্রথমে জানাই জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা সবাই জানো যে ইতিমধ্যে আমরা একটা বায়োলজি ক্লাসের ভিডিও ছেড়েছি। তো এখন আজ আমি এখানে শুরু করতে যাচ্ছি ফিজিক্সের টপিক, যেটা তোমার ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্সের, সেটা হলো লাইট। তো দেখো, অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের জেএস যে ইনস্টিটিউশন, এখানে আমরা এবার কি করছি, বেসিক্যালি এবার ফোকাস করছি সিবিএসসির ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আমরা এই জিনিসটাকে এবার ফোকাস করছি। তো এখানে তোমরা ধাপে ধাপে আমরা আরো ক্লাস নিয়ে আসবো। এখন বায়োলজি হয়েছে, আজকে ফিজিক্স হবে, তারপর ম্যাথ হবে, তবে ধাপে ধাপে আমরা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ, জেএস ইনস্টিটিউশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা ইজিলি ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আমরা আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস 10-এর ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, যেটা তোমার লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্লেকশন। তো দেখো, মেনলি দেখো এই পার্টের মধ্যে ফোকাস করা হয়েছে রিফ্লেকশন এবং রিফ্লেকশনের উপরে। তো আমি চেষ্টা করব আজকে প্রথম পার্ট পড়ানোর, যেটা রিফ্লেকশন এবং রিফ্লেকশন রিলেটেড যতগুলো কেস হয়, কিভাবে তোমাদের এখানে কোয়েশ্চন আসে এক্সামে, তো সবগুলো আমরা আজকে আলোচনা করব। যে জিনিসগুলো আজকে পড়বো সেগুলো হলো, আজকে আমরা টপিকে কভার করব রিফ্লেকশন। রিফ্লেকশন যেগুলো হচ্ছে তোমার কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর, অবতল এবং উত্তল দর্পণে। আর তোমার এগুলোর মধ্যে বিভিন্ন রকম নিউমেরিক্যাল আসে, সেগুলাতে তোমার সাইন কনভেনশনের দরকার পড়ে। তো সেগুলো জানার জন্য আমরা কি করব, ভিতরে গিয়ে এগুলো আলোচনা করব, কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এই জিনিসগুলো। তারপর তোমার থাকবে সেকেন্ড পার্টে রিফ্লেকশন অফ লাইট, কনকেভ এন্ড কনভেক্স লেন্সেস, দেন তোমার অ্যাপ্লিকেশন থাকবে। আর আজকে এনেছি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তো তোমরা দেখবে আর কি সেগুলা। তো দেখো, এই চ্যাপ্টার শুরু করতে গিয়ে প্রথমে যে জিনিসটা, যেহেতু আজকের চ্যাপ্টারে আমি লাইটের রিফ্লেকশন নিয়ে পড়বো, তবু আমি বলে দিচ্ছি যে লাইট অ্যাকচুয়াল ব্যাপারটা কি। দেখো, লাইট অ্যাকচুয়ালি হলো একটা ফর্ম অফ এনার্জি, যেটা অ্যাকচুয়ালি এনার্জির একটা ফর্ম। মানে এনার্জি ফর্ম বলতে কি, যেহেতু লাইট একটা এনার্জি, মানে শক্তি, তাহলে সে কি কাজ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। লাইট এনার্জি না থাকলে তুমি কিভাবে সোলার শক্তি থেকে ইলেকট্রিসিটি, যেমন বিদ্যুৎ শক্তি পাও? হ্যাঁ, হয় না যে আমরা সৌর যেগুলো সোলার আছে এগুলোকে বসায় আমরা সোলার সিস্টেম থেকে তারপর বাড়ি ঘরে ইলেকট্রিসিটি পাই। তারপরে বলতে পারো যে লাইটের কারণেই তো আলো আসছে, দেখেই তো পৃথিবীর বুকে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে, মানে ফটোসিনথেসিসের মাধ্যমে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো এছাড়াও যদি আমি আরো যাই যে লাইট জিনিসগুলো কি, তুমি দেখবে এখানে লেখা আছে লাইট ইটসেলফ ইজ ফান্ডামেন্টালি ইনভিজিবল। এই কথার অর্থ কেটা? এই কথার অর্থ হলো যে আমরা অ্যাকচুয়ালি লাইটকে দেখতে পাই না। লাইটের কারণে আমরা বস্তুকে দেখতে পাই, অবজেক্টকে দেখতে পাই। লাইট কিন্তু ইনভিজিবল, কিন্তু লাইটের কারণে আমরা বস্তুকে দেখতে পাই। এই কথার অর্থ হলো, আরো তুমি যদি একটা টর্চ লাইট মারো একটা অন্ধকার ঘরে, তাহলে কি করবে, এই লাইটের দরুন তুমি ঘরের বস্তুগুলোকে দেখতে পাবে। কিন্তু এটা বলা ভুল হবে যে আমরা লাইট দেখছি না, লাইটের দরুন বস্তুকে দেখছি। এখন দেখো নর্মালি যেগুলো হয়, যেমন শব্দের চলাচলের জন্য একটি মাধ্যমের প্রয়োজন, যেটা আমরা আগেও শিখে এসেছি যে শব্দ চলাচল করতে জন্য একটা মাধ্যম হয়, সলিড, লিকুইড অর গ্যাস মাধ্যম, তিনটা মাধ্যমে শব্দ চলাচল করতে পারে। কিন্তু এখানে এটা ব্যতিক্রম, লাইট চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। লাইট একটা ভ্যাকুয়াম স্পেসেও তোমার চলতে পারে, যেখানে খালি জায়গা শূন্যস্থানের মধ্যে দিয়ে লাইট যেতে পারে, কিন্তু শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে যেতে পারে না। তো এই জন্য লাইট ডাজ নট নিড এ মেটেরিয়াল মিডিয়াম টু পাস অর ট্রাভেলিং। এখন দেখো, লাইটের ব্যাপারে যদি আরো জানতে চাই আমি, লাইট কি? লাইট যে চলাচল করে, প্রপাগেট করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। যেরকম দেখো, জলের মধ্যে আমরা যখন কি করি, একটা ডিল মারি, ডিল মারলে কি হয়, এগুলো ঢেউয়ের মতো চারিদিকে ছড়িয়ে যায়। একটা পয়েন্টের মধ্যে ডিল মারলাম শান্ত জলের মধ্যে, দেখবে ঢেউ খেলে চারিদিকে এগুলা জলগুলা এভাবে ঢেউ খেলে সরে যায়, তাহলে এটা একটা ওয়েভ। এখন দেখো যে লাইট কিভাবে চলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই কথার মধ্যে দুটা জিনিস আছে, একটা হলো লাইট যখন চলে তার পথে সে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বানিয়ে বানিয়ে চলে, ঠিক আছে? ওই জন্য এটার নাম পড়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন দেখো, লাইট যে চলে কিভাবে চলে, লাইট সোজা সরল রেখা বরাবর যায়, রেক্টিলিনিয়ার মোশন নিয়ে চলে, মানে স্ট্রেট লাইন বরাবর চলে। আর যখন চলে তখন তার স্পিড থাকে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এটা সর্বোচ্চ কোন জায়গায় সর্বোচ্চ হয়, ভ্যাকুয়াম প্লেসে, শূন্য স্থানে লাইট সবচেয়ে হাইয়েস্ট, হ্যাঁ, তার স্পিডটা সবচেয়ে হাই থাকে ওখানে। এখন দেখো, এই ছিল লাইটের ব্যাপারে মোটামুটি একটা আলোচনা, যে লাইট কি কি করতে পারে। তাহলে কি পেলাম এখান থেকে, যে লাইট হলো একটা ফর্ম অফ এনার্জি। তারপর আরো পেলাম যে হ্যাঁ, লাইটকে আমরা দেখতে পাই না, হ্যাঁ, কিন্তু লাইটের কারণে আমরা বস্তুকে দেখতে পাই। আরো পেলাম যে লাইট কিভাবে চলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মতো চলে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে চলে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ক্রিয়েট করে। তারপর তোমার কি পেলাম, লাইট একটা সরলরেখা বরাবর চলে, একদম সোজা, কোনো তারা বাঁকা হয়ে চলবে না। লাইট যেখান থেকে আসবে একদম সোজা আসবে।
তো এগুলা পড়লাম আর তার স্পিড পড়লাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখন এই লাইট চ্যাপ্টারে যেটা পাবো, একটা প্রশ্ন আমি যদি করতে চাই যে আমরা যে কোনো বস্তু দেখি, একটা যে বস্তু দেখি আমরা, এই বস্তুটা কি কারণে দেখি? আমরা কোন একটা বস্তুকে যে দেখছি আমরা খালি চোখে, কি কারণে দেখছি? দেখো, যদি উত্তর বলি আমি যে এটা রিফ্লেকশনের কারণে দেখছি। কি কারণে? রিফ্লেকশন, কখনো রিফ্লেকশন, এই দুটো কারণে একটা বস্তুকে আমরা দেখি। এখন দেখো, রিফ্লেকশন বলতে কি বোঝানো হয়, রিফ্লেকশন কিভাবে হয় এবং বস্তুগুলো আমরা কিভাবে দেখতে পাই? একটা জিনিস খেয়াল করো তোমরা, আমরা দিনের বেলায় ধরো একটা চেয়ার থাকলে চেয়ার ইজিলি দেখি, কি কারণে দেখি? অ্যাকচুয়ালি হয় কি জানো, দেখো সূর্যালোকের কারণে দিনের বেলা যেটা থাকে, আমরা যেটা তোমার লাইট সোর্স থাকে সেটা হলো সূর্য। সূর্য থেকে যখন অনেক বিম অফ লাইট যখন আসবে, অনেক বিম অফ লাইট আসছে আসছে নির্গত হচ্ছে চারোদিকে চারোদিকে, যখন এই বিম অফ লাইট এসে, হ্যাঁ, আলোক রশ্মিগুচ্ছ এসে যখন একটা অবজেক্টের উপর পড়ে, যে কোনো একটা অবজেক্ট, এটা মনে করো অবজেক্টের উপর পড়লো, অবজেক্ট কি করবে? সেই বস্তুটাকে রাখবে না, কিন্তু সেটা আবার রিফ্লেক্ট করে দেবে। রিফ্লেক্ট করার অর্থ হলো বস্তুটা কি করবে? দেখো, দু ধরনের বস্তু হয়, একটা সপ্রভ এবং নিপ্রভ, যেটা লিউমিনাস এন্ড নন লিউমিনাস বস্তু। যেমন সূর্য, যার নিজস্ব আলো আছে, ওন লাইট আছে, যার মধ্যে নিজস্ব আলো আছে, সেটা হলো তোমার লিউমিনাস অবজেক্ট। আর যার আলো নেই সেটা হলো নন লিউমিনাস। যেমন চাঁদ, আমরা পড়েছি যে আগের ছোট ক্লাসে যে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সেটি সূর্যের আলোয় আলোকিত হয়। তাহলে যার নিজস্ব আলো আছে সেটি হলো তোমার সূর্য, মানে লিউমিনাস অবজেক্ট। আর যার আলো নেই, যেমন চাঁদ হোক বা তোমার বাড়িঘরের চেয়ার হোক, টেবিল হোক, এগুলো নিজস্ব আলো নেই, তাহলে তারা কি হলো? নন লিউমিনাস অবজেক্ট। এখন কথা হলো, তুমি রৌদ্রের মধ্যে যদি একটা অবজেক্টকে রেখে দাও যার কোনো নিজস্ব আলো নেই, তখন কি হবে? সূর্য থেকে যে রশ্মিগুলো এসে, হ্যাঁ, তার সারফেসকে স্ট্রাইক করবে, তার সারফেসের উপর গিয়ে পড়বে, তখন আমাদের দৃশ্যমান সকল বস্তুরই একটা ধর্ম, তারা সবসময় কি করে? তাদের মধ্যে থাকা আলোক রশ্মিগুলোকে তারা রিফ্লেক্ট করে দেয়। রিফ্লেক্ট করার কথা হলো, যেগুলো তারা এসেছিল আলো, হ্যাঁ, যে রশ্মিগুলো এসে পড়েছে, সেগুলোকে কোনো একটা অ্যাঙ্গেলটা বলবো পরে, একটু পরে, তারা এগুলো কি করে দেয়? আবার রিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে? যখন আলো এসে সারফেসের উপর পড়বে তখনই রিফ্লেক্ট করে দেবে। তখন এই আলো কিভাবে আমরা দেখি? এই রিফ্লেকশন যে হলো, এই রিফ্লেকশনের ধরুন কি হচ্ছে বলতো? রিফ্লেকশনটা এসে আমাদের চোখের রেটিনার মধ্যে পড়ে। বস্তু এখানে, ধরো আমি বস্তু দিয়ে তাকিয়ে রয়েছি, আমি তাকিয়ে মনে করো আমার চোখ এখানে, হ্যাঁ, এখানে আমার চোখ আছে। তো বস্তু, সূর্য থেকে আলো আসলো, বস্তুর সারফেসে পড়লো, রিফ্লেক্ট করলে কি করলো? আমি যদি দেখি বস্তুতে তাকাই, এর রে গুলো আমাদের চোখের দিকে, রে গুলো আমাদের চোখে ঢুকবে। কোথায় ঢুকবে? রেটিনায় ঢুকবে। রেটিনা কি করবে? রেটিনার কাজ হলো, যখন আমাদের রেটিনার মধ্যে আসবে, সেগুলো একটা ইমেজ ফর্ম করবে। কি করবে? একটা ইমেজ, একটা বস্তুটার একটা প্রতিবিম্ব বানাবে। প্রতিবিম্ব বানিয়ে কি করবে? সেটাকে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালটা কনভার্ট করবে। কাকে? এই যে রশ্মিগুলো ঢুকলো রেটিনার মধ্যে, রেটিনা কি করবে? এগুলাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। আর ইলেকট্রিক্যাল সিগন্যালটা কনভার্ট করে এগুলাকে ভেনের মধ্যে পাঠাবে, মস্তিষ্কের মধ্যে পাঠাবে। তখন আমরা বুঝতে পারি, আচ্ছা এটা হলো চেয়ার। তখন আমরা বস্তুটাকে দেখি। মোরাল অফ দ্য স্টোরি হলো, একটা তোমার সোর্স অফ লাইট থাকবে, আর তোমার একটা রিফ্লেক্টিং সারফেস থাকবে। রিফ্লেক্টিং সারফেস থেকে রিফ্লেক্ট করে সেটা আমাদের চোখে আর রেটিনার ভিতরে ঢুকবে। রেটিনার মধ্যে ঢোকার পর সেটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হয়ে আমার ব্রেনে যাবে। ব্রেন তখন সংকেত দেবে, আচ্ছা এটা হলো তাহলে চেয়ার, এটা হলো আচ্ছা টেবিল। মোরাল অফ দ্য স্টোরি হলো যে, মোরাল অফ দ্য স্টোরি হলো, একটা জিনিস রিফ্লেকশনের ফলে আমরা কি করি? বস্তুটাকে দেখতে পাই, আদারওয়াইজ না। এখন দেখো, যে ব্যাপারটা এখানে আলোচনা করব, আমি বারবার বলেছি একটা কথা, যে রিফ্লেকশনের জন্য কি দরকার? সারফেস দরকার। এখন দেখো, সারফেস কিরকম হতে হবে, কিরকম হতে হবে না, সেগুলো আমি আলোচনা করব। তো দেখো, আমি যদি ডেফিনেশনের দিকে যাই, তাহলে কি হবে? এটাই যে রিফ্লেকশন ইজ দ্য প্রসেস হোয়ার লাইট ওয়েভস হিট এ সারফেস এন্ড বাউন্স ব্যাক। মানে আসলো, বাড়ি খেলো, বাউন্স ব্যাক করলো, আসলো, বাড়ি খেলো, আসলো, বাড়ি খেলো, বাউন্স ব্যাক করলো, আসলো, বাড়ি খেলো, বাউন্স ব্যাক করলো, আসবে, বাউন্স ব্যাক করবে। তাহলে এই যে বাউন্স ব্যাক করে গেল, এটাই হলো রিফ্লেক্টেড রে। এটার নাম কি হবে? রিফ্লেক্টেড রে। এটার নাম কি হবে? যেটা আসলো সেটার নাম হলো ইনসিডেন্ট রে, হবে আপতিত রশ্মি। এটা হবে আপতিত রশ্মি। আপতিত রশ্মি এলো, তারপর কি হলো? এখন একটা সারফেস থাকবে, সারফেসের সাথে বাড়ি খেলো, বাড়ি খেয়ে সে কি করলো? একটা অ্যাঙ্গেলে এদিকে চলে যাবে। যে আলোটা আসলো আবার যে আলোটা বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল, যে রশ্মিটা বেরিয়ে গেল, সেটা হয়ে যাবে আমাদের রিফ্লেক্টেড রে, মানে প্রতিফলিত রশ্মি। এখন দেখো, তো মানে রিফ্লেকশনের জন্য কি দরকার? রিফ্লেকশনের জন্য একটা সারফেস দরকার, যেখানের মধ্যে এসে আলো কি করবে? বাড়ি খাবে, স্ট্রাইক করবে। এখন দেখো, আমি যদি ডায়াগ্রামের মাধ্যমে আর একটু ভালো করে দেখাই, তোমাদের বুঝতে পারবে যে রিফ্লেকশন ব্যাপার কি। তোমরা যদি ডায়াগ্রামটা ভালোভাবে অবজার্ভ করো, একটা জিনিস দেখতে পারবে যে দেখো, এটা হলো আমার কি সারফেস, এটা হলো কি আমার
সারফেস, রিফ্লেক্টেড সারফেস, যেখানে আলো এসে বাড়ি খেয়ে চলে যাবে কোনো একটা ডাইরেকশনে। তাহলে সেটাকে দেখো, মনে করো একটা এখানে একটা মিরর রাখলাম, সারফেসটা কাকে রাখলাম, আমি একটা মিরর রাখলাম। তারপর আমি কি করলাম, এখানে একটা টর্চ লাইট থেকে এই মিররের উপর আমি কি করলাম, লাইট মারলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যে আলোটা পড়ছে, যে রশ্মিগুলো আসছে এখানে যে পড়ছে, এগুলো হলো কি ইনসিডেন্ট রে। তারপর যেটা বেরিয়ে যাচ্ছে পড়ার পর, যে মনে করো একটা রশ্মি উৎস এসেছে, একটাই রে এসছে, রে এসে এই যে সারফেস, এই সারফেসের সাথে বাড়ি খেয়ে কি করলো, এই বেরিয়ে গেল, এটা হলো কি রে, রিফ্লেক্টেড রে। ইনসিডেন্ট রে যেটা বেরিয়ে গেল, রিফ্লেক্টেড রে। এখন দেখো, এই রিফ্লেক্টেড রে বেরিয়ে যাওয়ার একটা ধর্ম আছে, সে যে কোনো ভাবে বেরিয়ে যেতে পারে না। যদি যদি দেখো, এটা যদি প্লেন মিরর হয়, মনে স্মুথ সারফেস, কোন একটা আমি স্মুথ সারফেস নিলাম, স্মুথ সারফেসের মধ্যে একটা জিনিস খেয়াল করবে, চলো এটা বোঝানোর একটা জিনিস বলি। আগে বুঝতে হবে প্লেন মানে তল। একটা বদ্ধ ঘরের মধ্যে কয়টা তল থাকতে পারে? দেখো, এই পুরো জায়গা, দেওয়ালের একটা পাশ একটা তল, উপরে একটা তল, এদিকে একটা তল, নিচে একটা তল, দুটো পাশে দুটো তল, টোটাল কটা তল হলো? 1 2 3 4 5 6। একটা বদ্ধ করে 6টা তল থাকে। তাহলে আমি যে জায়গা এখন পড়াচ্ছি তোমাদের, সেটাও একটা তল, এটা একটা তল। দেখো কি হচ্ছে ব্যাপারটা, এখানে একটা রে আসলো, একটা সারফেস হলো, বাড়ি খেলে বেরিয়ে গেল। এই যে আসলো বেরিয়ে গেল, যাওয়াটা কিন্তু এভাবে হয় না। মনে রাখবা, এই যে পয়েন্ট, এই পুরো ঘটনাটা হচ্ছে আসছে যাচ্ছে, এই পুরোটা হচ্ছে একটা প্লেনের মধ্যে হচ্ছে, এই প্লেনটার মধ্যে হচ্ছে। এটা কিন্তু এই প্লেনের মধ্যে হচ্ছে না, কি হচ্ছে, এই প্লেনের মধ্যে হচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে, মনে রাখবে যে অ্যাঙ্গেলে সে পড়েছে, যে অ্যাঙ্গেলে সে এসেছে, অ্যাঙ্গেল বলতে কিভাবে বোঝাবো, অ্যাঙ্গেল এখানে মনে রাখতে হবে, এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্ট। পয়েন্ট অফ ইনসিডেন্ট, এখানে যে পয়েন্টে হিট করেছে, আবার একই পয়েন্ট থেকে রশ্মিটা বেরিয়ে গেছে, তাহলে এই পয়েন্টটা হলো পয়েন্ট অফ ইনসিডেন্ট। আর এই পয়েন্ট থেকে যখন আমি কি করব, এই প্লেন থেকে, সরি, এই যে একটা প্লেন মিরর আছে, মিররের যদি একদম মাঝখান থেকে একজন, ধরো এভাবে আছে মিররটা, এখান থেকে যদি আমি এভাবে দেই, একটা একটা দাগ টানি, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি। মানে কোনো একটা সোজা জায়গার মধ্যে তুমি যদি না হেলে যদি সোজাভাবে দাঁড়িয়ে থাকো, মানে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো প্লেনের মধ্যে এই যে একটা দাগ দেখছো, ইমাজিনারি লাইন, এটাকে বলা হয় নরমাল, এটাকে বলা হয় নরমাল, ঠিক আছে। মানে সে কি করবে, সে এই যে সারফেসের সাথে 90 ডিগ্রিতে থাকবে। সারফেসের সাথে কত অ্যাঙ্গেল বানাচ্ছে? এটা সারফেসের সাথে, এটা তো সারফেস, তো সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে। তাহলে রিফ্লেকশনের ল যেটা বলছে আমাদের, রিফ্লেকশনের ল বলছে, যখন আলোক একটা ইনসিডেন্ট যখন আসবে, সে যত ডিগ্রি অ্যাঙ্গেলে, নর্মালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছে, আবার বেরোনোর সময়ও নর্মালের সাথে তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। ধরে নাও যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রশ্মিটা আসছে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে? আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, ঠিক আছে। আসা বেরিয়ে যাবে একই অ্যাঙ্গেলে, কারণ এটাকে আমি নর্মাল টেনেছি। এবার দেখো, এজন্য এখানে বলা হয় যে আইকে ধরা হয় কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এই পাশেরটাকে ধরা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। মানে এটা হয়ে যাবে, যেদিকে পড়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর যেটা বেরিয়ে গেল এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এখন আসো, তাহলে দুটো ফর্মুলা পেলাম এখান থেকে, আমরা যে সূত্র দুটো পেলাম, যে মিররের সূত্র, যেটা রিফ্লেকশনের সূত্র দুটো কি কি? দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনসিডেন্ট রে এন্ড, সরি এটা না, চলো এখানে দেখে দিচ্ছি, দেখো যে ফর্মুলাটা, এটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে তত অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। মানে যেটা বললাম, ইনসিডেন্ট রে আর রিফ্লেকশন রে দুটোটা সমান হবে। তারপর আরেকটা ফর্মুলা কি, যে এই যে ঘটনাগুলো হচ্ছে, ইনসিডেন্ট রে আসলো, তারপর বেরিয়ে গেল, এই সবগুলা ঘটনা হবে কোন জায়গায়? একটা পয়েন্টে হবে, পয়েন্টটার নাম পয়েন্ট অফ ইনসিডেন্ট, আর পুরো ঘটনাটা হবে একটা প্লেনের মধ্যে, ঠিক আছে। দ্য ইনসিডেন্ট রে, দ্য নর্মাল এন্ড দ্য রিফ্লেক্টেড রে অল লাই ইন দ্য সেম প্লেন। তো প্লেন কোনটা? এটা আমি যেটা আগে বুঝেছিলাম, 6টা প্লেন আছে, তো একটা প্লেনের মধ্যে পুরো ঘটনা হচ্ছে, এই প্লেনটার মধ্যে আসলো গেল, এই যে। এখন দেখো, যেটা যেটা বললাম আগে, যে আলো আসলো আবার চলে গেল, এই আসার পর যে চলে গেল, এই চলে যাওয়াটার জন্য, হ্যাঁ, একটা জিনিসের খুবই দরকার, সেটা হলো রিফ্লেক্টিং সারফেস। তোমার এটা বুঝতে হবে যে একটা আলো আসলে সে কিরকম, কোন ধরনের সারফেসের মধ্যে সে বাড়ি খাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটু পরে আমরা অনেকগুলো কেস করবো, এগুলোতে এই জিনিসগুলো জানা খুবই দরকার, যে আলো যে আসলো কি ধরনের সারফেসের মধ্যে সে স্ট্রাইক করলো। সারফেসটা কি তোমার রেগুলার সারফেস নাকি ইরেগুলার সারফেস, মানে মসৃণ নাকি অমসৃণ, হ্যাঁ, কিভাবে কি ধরনের সারফেস, এগুলো বুঝতে হবে। তো দেখো, আমাদের রিফ্লেকশন বোঝার আগে এটা বুঝতে হবে যে রিফ্লেকশনটা যেখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, যেখান থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে,
সেটাকে বলা হয় কি রিফ্লেক্টিং সারফেস। আলো আসলো যেখানে, এবার দেখো নর্মালি আমরা কি করি, সারফেস যেগুলোর সাথে আলো এসে বাড়ি খাবে, এই সারফেস গুলোকে আমরা স্মুথ এবং পলিশ সারফেস নেই। হ্যাঁ, এতে কি হয়, আমরা ক্লিয়ার অ্যান্ড রেগুলার ইমেজ দেখতে পাই যদি সারফেস গুলা পলিশ হয়। লাইক তোমার বাড়িঘরে দেখো না স্বচ্ছ, তোমার আয়না আছে, আয়নার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ, তারপর তোমার অনেক সময় তুমি ভাবতে পারো যে তোমার শান্ত জলের মধ্যে তুমি দাঁড়িয়ে দেখবে যে তোমার নিজের প্রতিচ্ছবি তুমি দেখতে পাচ্ছ, ইমেজ দেখতে পাচ্ছ। তাহলে আমরা রিফ্লেকশনের জন্য কি নেব, যাতে আমাদের মানে ইমেজটা ভালো আসে, এজন্য আমরা সারফেস গুলোকে স্মুথ আর পলিশ নিতে হবে। এখন দেখো, কিন্তু নর্মালি কি হয়, যেটা বললাম পলিশ সারফেসের মধ্যে আমরা কাকে পাবো, কিছু কিছু আছে আমাদের প্লেন মিরর আছে, তারপর আমাদের স্পেরিক্যাল মিরর আছে, তারপর তুমি বলতে পারো আরো হাইলি পলিশড যে অনেকগুলো সারফেস আছে সেগুলো বলতে পারো। হ্যাঁ, অনেক সময় স্টিলের মধ্যে দেখো থালের নিচে আমাদের চেহারা দেখতে পাওয়া যায়, তো হয় এগুলা পলিশ সারফেসের মধ্যে। এখন দেখো, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম, যে বুঝতে পারলাম একটা, যদি একটা সোর্স থেকে, লাইট অফ সোর্স থেকে আলোক রশ্মি আসছে, বিম অফ লাইট আসছে, ইনসিডেন্টলি আসছে, এসে তোমার একটা সারফেসের মধ্যে বাড়ি খেলো, তারপর কোন একটা ডাইরেকশনে চলে গেল একটা অ্যাঙ্গেল বুঝে, যে যত দিকে অ্যাঙ্গেলে এসেছে তত অ্যাঙ্গেলে চলে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে রিফ্লেক্টিং সারফেসের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, এবার দেখো, আলোক রশ্মি তো অ্যাকচুয়ালি কোনো একটা, সূর্য কি শুধু একই ডাইরেকশনে আলোক রশ্মি দেয় না, বা যে কোনো একটা তুমি একটা লাইটের আলো মারলে কি একই ডাইরেকশনে দেয়? ধরো আলোটা একটু ছড়িয়ে ছিটিয়ে যায় অনেক সময়, ডিপেন্ড করে এটা তুমি কাকে দিয়ে কি ধরনের জিনিস ব্যবহার করছো, মানে লাইটের মধ্যে কি ধরনের তোমার মিরর আছে, ঠিক আছে, এগুলোর উপর অনেক সময় ডিপেন্ড করে। তো আমি ধরে নিলাম যে মানে আলো আসলো চলে গেল, আবার হতে পারে এভাবে, আলো আসলো চলে গেল, এদিকেও যেতে পারে, এভাবে যেতে পারে, মানে বিভিন্ন ডাইরেকশনে একটা আলো এভাবে আসলো, কিন্তু দেখা গেল কখনো এদিকে বেরিয়ে যাচ্ছে, আবার একই ডাইরেকশনে দেখা গেল যে আলোটা দিয়ে বেরিয়েছে, মানে কোনো একটা তোমার কি নেই, প্রপার কোনো ডাইরেকশন নেই, ঠিক আছে, এবড়োখাবড়ো ডাইরেকশন আলোগুলো চলে যাচ্ছে। তো এগুলোর উপর বেসিস করে আমরা কি করেছি, যে রেগুলার রিফ্লেকশন আছে, তোমার ইরেগুলার রিফ্লেকশন আছে এবং মাল্টিপল রিফ্লেকশন আছে, এই কেসগুলো বুঝাবো যে রেগুলার রিফ্লেকশন কখন হয়, ইরেগুলার রিফ্লেকশন কখন হয়। তো দেখো, রেগুলার রিফ্লেকশন বুঝতে হলে তোমার এই জিনিসটা জানা খুবই দরকার। রেগুলার রিফ্লেকশন সেই সকল জায়গাতে হবে যখন তোমার কি হবে, সারফেসটা স্মুথ হবে। রিফ্লেকশন তো সব বস্তু থেকেই হয়, যে কোনো বস্তু থেকে রিফ্লেকশন হয়। আমি বলছি যে রেগুলার রিফ্লেকশন পাওয়ার জন্য কি লাগবে, তোমার স্মুথ মানে পলিশ সারফেস লাগবে। তো পলিশ সারফেস কি, যেগুলো আমরা বাড়িঘরে যে মিরর গুলো আছে, যেগুলো আর তোমার সারফেস গুলো কি থাকে, মসৃণ থাকে, তো এগুলা বলতে পারি যে আমি এক ধরনের কি, এগুলার রেগুলার রিফ্লেকশনের জন্য দায়ী। এগুলো থেকে যে আলো বেরিয়ে যায় এগুলা একদম স্মুথ হয়। যেমন আমি বলছি, ধরো আলো এভাবে আসলো, দেখো এটা বেরিয়ে গেল, এভাবে আসলো, এভাবে বেরিয়ে গেল, তারা যে বেরোচ্ছে তাদের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে। দেখো, শুধু তুমি যদি একটা সিঙ্গেল কনসিডার করো, রে কিন্তু একটা আসে না, অনেকগুলো সোর্স থেকে রে আসে, কিন্তু তারা বেরোচ্ছে কিভাবে, যদি একটা স্মুথ সারফেস মধ্যে পড়ে, দেখো যত ডিগ্রি ধরো নর্মাল থেকে কোন জায়গায় যাবে, যত ডিগ্রি অ্যাঙ্গেল আসবে তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। সেম যদি তুমি এই দুটো কনসিডার করো, দেখবে যত ডিগ্রি অ্যাঙ্গেল এসেছে তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে গেল। যখন বারবার এই প্যাটার্ন মেনে চলবে, যে রশ্মিগুলা, যে রে গুলো এসে স্ট্রাইক করছে সারফেসের উপর, যত ডিগ্রি অ্যাঙ্গেল এসে তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে আমার রেগুলার রিফ্লেকশন। এখন দেখো, তারপর আছে পরের প্যাটার্নে আমাদের কি আছে, আর এই রেগুলার রিফ্লেকশনের জন্য আমরা কি করি, একটা বস্তুকে আমরা ক্লিয়ারলি ভিজিবল হয় রেগুলার রিফ্লেকশনের জন্য। আমি একটু পরে পড়াবো জিনিস, অনেকগুলো কেস আছে যে মিররের উপর, তখন বুঝবে যে রেগুলার রিফ্লেকশন করে কিভাবে বস্তুটা ক্লিয়ারলি ভিজিবল হয়। এখন দেখো, পরের কেস যেটা, সেটা হলো ইরেগুলার রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন। এখানে কি হচ্ছে, দেখো মানে তোমার যদি বস্তুটা এবড়োখেবড়ো হয়, কি হবে, বস্তুটা যদি এবড়োখেবড়ো হয়, বস্তু বলতে এখানে বোঝাচ্ছি সারফেসটা, যে সারফেসটা যদি এবড়োখেবড়ো হয়, তখন কি হবে, আসলো এভাবে, দেখো বেরিয়ে যাবে এইভাবে, আসলো এইভাবে, বেরিয়ে যাচ্ছে এইভাবে, মানে নির্দিষ্ট কোনো প্যাটার্ন মেনে চলছে না, যেদিকে পারছে সেদিকে বেরিয়ে যাচ্ছে। তো কি এজন্য এটা কি বলা হয়, রাফ সারফেস ধরুন, এজন্য হচ্ছে রাফ সারফেস যখন আলো পড়ে তখন সেগুলো কি করে, কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে না। এখন দেখো, এজন্য আমরা কি করব, এর জন্য আমাদের রেগুলার সারফেসের দরকার, স্মুথ সারফেসের দরকার। হ্যাঁ, সারফেসটা স্মুথ হতে হবে, তাহলে আমরা রেগুলার রিফ্লেকশন পাবো। এখন দেখো, আরেকটা ব্যাপার হলো, এটা বোঝা খুবই দরকার, যে মাল্টিপল রিফ্লেকশনের কেসটা কি রকম, মানে তুমি যদি দুটা মিররের মাঝখানে কোন একটা বস্তুকে রেখে দাও, কি করলা, দুটা মিরর নিলা, স্মুথ সারফেস, ঠিক আছে, দুটা মিরর নিলা, মিররের সামনে কি করলা, একটা বস্তুকে রেখে দিলা, রাখার পর কি হবে, এখানে যখন তুমি অ্যাঙ্গেলটাকে দেখবে, যদি এটাকে দূরে দূরে রাখো, এই যে বসালে এই যে অ্যাঙ্গেল, তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ, যদি অ্যাঙ্গেলটাকে কি করো, দূরে সরাও, তাহলে ইমেজ কম বনবে, মানে এটার রিফ্লেকশনটা এখানে কম হবে।
কিন্তু যখন এটাকে তুমি ক্লোজ করবে, অ্যাঙ্গেলটাকে এর পিছনে যে অ্যাঙ্গেল আছে দুই দুই মিররের মাঝখানে, এটাকে যদি তুমি কমিয়ে দাও, তাহলে কি করবে, তখনই দেখতে পাবে যে আয়নার মধ্যে কি করছে, এটা যে রিফ্লেকশনের ফলে যে ইমেজগুলো বনছে এগুলা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস বুঝলাম যে মাল্টিপল রিফ্লেকশনে কে দায়ী, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, যে অ্যাঙ্গেলটা, এখানে অ্যাঙ্গেলটা দায়ী। অ্যাঙ্গেলটা যদি তুমি বাড়িয়ে দাও তাহলে ইমেজ কমে যাবে, ইমেজ ফরমেশন, আর অ্যাঙ্গেলটা যদি কমিয়ে যাও ইমেজ ফরমেশনটা কি হয়ে যাবে, ইমেজ ফরমেশনটা ইনক্রিজ হয়ে যাবে। এখন দেখো, তো এটার একটা ফর্মুলা আছে যে নাম্বার অফ ইমেজ কতগুলো হতে পারে। তো এগুলো ডিপেন্ড করে তোমার অ্যাঙ্গেলের উপর, যে একটা মিররে নাম্বার অফ ইমেজ কতগুলো হতে পারে, এটা ডিপেন্ড করে কার উপর, অ্যাঙ্গেল বিটুইন মিরর। তাহলে ফর্মুলাটা কিভাবে লেখা যায়, নাম্বার অফ ইমেজ কতগুলো হবে, মানে আয়নার মধ্যে কতগুলা, আমি এই যে একটা বস্তুকে দুটো আয়নার মাঝখানে যদি রেখে যায় বা তিনটা আয়নার মাঝখানে যদি রেখে দিই, তাহলে এই বস্তুর মতো দেখতে কতগুলো বস্তু আয়নার মধ্যে দেখা যাবে। হ্যাঁ, তাহলে এটা ডিপেন্ড করে কার উপর, অ্যাঙ্গেলের উপর, যে আয়নাগুলোকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি রেখেছি। এখন দেখো, তাহলে নাম্বার অফ ইমেজ কতগুলো দেখতে পাবো, সেটা হলো 360 ডিভাইডেড বাই তোমার অ্যাঙ্গেল বিটুইন 2 or 3 মিরর্স, তারপর এখানে -1, এটা হয়ে গেল ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো, ঠিক আছে, ফর্মুলা বেসিস একটা অঙ্ক করাবো, তার আগে তোমাদের কাছে একটা কোয়েশ্চেনটা হলো, what phenomenon occurs when two mirrors are placed at an angle to each other resulting in multiple images of an object? ঠিক আছে, মানে যদি একটা মিররকে আমি কি করে প্লেস করি, হ্যাঁ, এট অ্যান অ্যাঙ্গেল, মানে কোনো একটা অ্যাঙ্গেলে আমি কি করলাম, দুইটা মিররকে প্লেস করলাম, তাহলে এখানে রেজাল্টিং ইন মাল্টিপল ইমেজেস অফ অ্যান অবজেক্ট, তাহলে অবজেক্টটার মধ্যে কি ধরনের রিফ্লেকশন দেখা যাবে, সেটা কি ডিফিউজ রিফ্লেকশন হবে, না রেগুলার রিফ্লেকশন হবে, না টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, না মাল্টিপল হবে। আমি একটু আগে বললাম, যদি তুমি দুটা মিররের মাঝখানে কোনো একটা বস্তুকে রেখে দাও, তাহলে কি হবে, এখানের মধ্যে মাল্টিপল রিফ্লেকশন হবে। কারণ হলো, এখানের মধ্যে কি করবে, তুমি যখন একটা বস্তুকে প্লেস করবে মাঝখানে, তখন আগের থেকে মিররটা কি হবে, একটা অ্যাঙ্গেলে রাখা আছে, সেট করা আছে। শুধু তুমি কি করতে হবে, অ্যাঙ্গেলটাকে যদি কমিয়ে দাও, মিরর মাঝখানে অ্যাঙ্গেলটাকে কমিয়ে দাও, তাহলে ইমেজ বেশি বনবে, আর যদি কমিয়ে দাও তাহলে ইমেজ সংখ্যা কমে যাবে। এখন দেখো, যে ফর্মুলাটা বললাম আমি, যে নাম্বার অফ ইমেজ, তো নাম্বার অফ ইমেজ কার উপর ডিপেন্ড করে হয়, অ্যাঙ্গেলের উপরে। তাহলে এখানে বলা আছে if two plane mirrors are positioned at an angle of 30 degree to each other, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। দ্যাট মিনস হাউ মেনি ইমেজেস উইল বি ফর্ম, মানে তোমাকে জিজ্ঞাসা করলো নাম্বার অফ ইমেজ কতগুলো হবে। তো আমি জানি যে একটা ফর্মুলা বলেছি, যেটা n equal to কি হয়ে যায়, 360 ডিগ্রি বাই থিটা -1। এখন দেখো কি হলো, 360 ডিগ্রিকে যদি আমি অ্যাঙ্গেল পেলাম এখানে কত, 30 ডিগ্রি, তো এটা রাখলাম নিচে, তারপর -1, যদি আমি কাটি কত পাবো, 0 সাথে 0 কেটে দিলাম, তো 312 যা তোমার কত হয় 36, তো 12 - 1 দ্যাট মিনস 11। মানে আমি নাম্বার অফ কতগুলো পাবো, যদি 30 ডিগ্রি দুটা মিরর মাঝখানে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটা মিরর প্লেস করা আছে, এবং তাদের মাঝখানে আমি একটা যদি বস্তুকে রেখে দিই, এরকম বস্তু দেখতে 11টা বস্তু তৈরি হবে, ইমেজ তৈরি হবে মিরর আয়নার মধ্যে। ঠিক আছে, এখন দেখো যে ব্যাপারটা, যে সারফেসের ব্যাপারে আলোচনা করলাম, যে রিফ্লেকশনের জন্য সারফেস অবশ্যই ইম্পর্টেন্ট। সারফেস, যদি সারফেস তোমার রেগুলার সারফেস আছে, তোমার স্মুথ সারফেস আছে, স্মুথ সারফেস থেকে কি হয়, রেগুলার রিফ্লেকশন হয়, হ্যাঁ। আর যদি তোমার ডিফিউজ রিফ্লেকশন কখন পাই আমরা, বা ইরেগুলার রিফ্লেকশন পাই তোমার যদি সারফেসটা রাফ থাকে। তারপর বললাম যে দুইটা মিররের মাঝখানে যদি একটা অবজেক্টকে রেখে দিই, একটা বস্তুকে দুটা প্লেন মিররের মাঝখানে, তখন এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কি করবে, ইমেজ ফর্ম করবে। তাহলে আমরা পড়ি যে রিফ্লেক্টিং সারফেস যেটা, হ্যাঁ, সেটা হলো প্লেন মিরর। কি হলো, সেটার নাম হলো প্লেন মিরর। এটা একটা রিফ্লেক্টিং সারফেস, মানে একটা আলো আসলো, প্লেন মিরর উপর পড়লো, তারপর কি কি হতে পারে, তাহলে এটা একটা রিফ্লেক্টিং সারফেস, কে প্লেন মিরর। আরো আছে রিফ্লেক্টিং সারফেস, স্ফেরিক্যাল মিরর আছে, তারপর কোন পলি স্মুথ সারফেস আছে। তারপর দেখো এখানে ব্যাপারটা, তো প্লেন মিরর মানে কি, প্লেন মিরর ইজ এ ফ্ল্যাট এন্ড স্মুথ রিফ্লেক্টিং সারফেস, আর কিছু না, একটা রিফ্লেক্টিভ সারফেস যেটা স্মুথ। এখন এখানে কি কি হয় দেখো, কিভাবে ইমেজ ফরমেশন হয়। দেখো, তুমি যদি ডায়াগ্রামটা ভালোভাবে অবজার্ভ করো, দেখো আমি একটু জুম করে দিচ্ছি, এটা হলো আমার কি আয়না, বাড়ি করে আয়না, বাড়ি যেটা যে আয়নাতে তুমি চেহারা দেখো ডেইলি, একটা বড় আয়না যেখানে দেখো, এই আয়নার সামনে যদি তুমি কি করবে, একটা অবজেক্ট রেখে দিলে, অবজেক্ট রাখার ফলে কি হবে, হ্যাঁ, ও তো কোনো একটা সোর্স থেকে এটার মধ্যে লাইট পড়লো, কোনো একটা সোর্স থেকে লাইট পড়লো, লাইট পড়ার পরে কি করবে, সে আলোটাকে বের করে দেবে, মানে
যে কোনো বস্তু মনে রাখবে, প্রকৃতির যে দৃশ্যমান যে কোনো বস্তু তার নিজে থেকে কি করে, কন্টিনিউয়াসলি আলো নির্গত করে। ঠিক আছে, কিভাবে করে? কারণ কোন একটা সোর্স থেকে তাদের উপর আগে আলো পড়ে আর তারাও সে আলোকে বের করে দেয়, মানে রিফ্লেক্ট করে দেয় সারফেস থেকে। তো মনে করো একটা একটা বস্তু, তাহলে সেও কি করবে, তার সারফেস থেকে আলোটাকে বের করে দিচ্ছে। এই যে বেরিয়ে এসে কোথায় পড়লো, বেরিয়ে এসে পড়লো প্লেন মিররের উপরে। তো যে আলোটা বেরিয়ে কোন একটা সোর্স থেকে এসে পড়ে তাকে কি বলি আমরা, ইনসিডেন্ট রে। যে আলোটা যদি, এবারে কিছু সত্য আছে এখানে, সত্যগুলা চলো আমি একটু বলে দিচ্ছি। দেখো আলোটা যদি এখানে পড়ে একদম সমান্তরাল, কিভাবে পড়লো দেখো, এই দেখো এটাকে, এই দেখো এটা যদি প্লেনের একটা প্লেনের, এটা কি বলা হয়, প্লেনের মেরু বলা হয় এখানে, পুল। ঠিক আছে, তো এই যে পয়েন্টটা এখান থেকে কি করলো, যদি একটা অ্যাক্সিস টানি এভাবে, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তো একটা অবজেক্ট থেকে যখন একটা রশ্মি এভাবে বেরিয়ে গিয়ে এখানে পড়লো, সে কি করবে, রিফ্লেকশনের পরে আবার এদিকে চলে আসবে। কেন আসবে এগুলো একটু পরে আলোচনা করছি। তারপর আরেকটা রে মনে করো তুমি কোথায় গেলো, এখানে এসে এখানের মধ্যে পড়লো। ঠিক আছে, হ্যাঁ কোথায় পড়লো, এখানে পুলের মধ্যে পড়লো, মেরুর মধ্যে পড়লো। তারপর এই দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে, দেখো আমি বললাম কি যে আলোটা ইনসিডেন্ট, এটা যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে তত ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে, আবার বেরিয়ে যাবে। এটা হলো ইনসিডেন্ট, এটা হলো রিফ্লেক্টেড রে। যেটা বেরিয়ে গেল সেটা হলো রিফ্লেক্ট, পড়লো বেরিয়ে গেল, পড়লো বেরিয়ে গেল, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। তাহলে কি হলো, আমি যদি এই এই রশ্মিটাকে কি করি, যদি একটু বর্ধিত করি, মানে একটু বাড়াই পেছনের দিকে, আর যে এদিকে দেখো যে রশ্মিটা বেরিয়ে এলো এটাকে যদি বাড়াই এদিকে, তাহলে কি পাবো, এই বিন্দুতে মিলিত হয়েছে। মানে একটা বস্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তুমি যে আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তোমার চেহারা আয়নার ভিতরে দেখছো তুমি, প্লেন মিররের ভিতরে, কখন দেখবে, এই যে তুমি যে দেখছো তোমাকে আয়নার ভিতরে, এটা কি তোমার ভূত? না, এটা তোমার ভূত না, এটা তুমিই আয়নার ভিতরে। তোমার ওই এটাকে বলা হয় ইমেজ। কি বলা হয়, ইমেজ। তোমার ইমেজ হচ্ছে কোথায়, আয়নার ভিতরে হচ্ছে। তো দেখো কি হচ্ছে, আয়না এখানে, ইমেজটা হলো আয়নার ভিতরে। তাই ভিতরে কথা হতো কি, বস্তুটা কোথায় ছিল, আয়নার সামনে, ইমেজটা কোথায় হলো, আয়নার ভিতরে পিছনে। যদি এটা আনা হয়, এটা হলো সামনে, এটা হলো পিছনে। তাহলে বস্তু আছে সামনে প্লেন মিররের, আর ইমেজটা হয়ে গেল, ইমেজটা কোথায় বললো, পেছনে। তাহলে প্লেন মিররের ধর্ম থেকে এটা বলছে যে, অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আছে এখানে, যে একটা বস্তুকে যদি তুমি প্লেন মিররের সামনে রেখে দাও, তাহলে তার যে প্রতিবিম্ব হলো, তার যে ইমেজ হলো, আয়নার ভিতরে যে বস্তুটা তুমি দেখতে পাচ্ছ এখন, এটাকে ইমেজ বলা হয়। এটার কি কি বৈশিষ্ট্য হতে পারে মনে রাখবে, বস্তুটার বৈশিষ্ট্যটা, বস্তুটা প্রথমত হবে কি, ভার্চুয়াল, মানে মিথ্যা। বস্তুটা কি, ভার্চুয়াল হবে। আয়নার পিছনে যদি বস্তুর ইমেজ হয় তাহলে এটাকে ধরা হয় ভার্চুয়াল, বস্তুটা হবে মিথ্যা বস্তু, রিয়েল না, ভার্চুয়াল। তারপর একটা কি হবে, যে ইমেজটা হলো, এই দেখো আয়না থেকে, আয়নার পোল থেকে যতটুকু দূরত্বে আছে ইমেজ, দেখো এখানে হয়েছে, মনে করো এটা 10 সেন্টিমিটার দূরে আছে, তাহলে মনে রাখবে যে কি, বস্তু কত দূরত্বে ছিল, 10 সেন্টিমিটার। মোরাল দ্য স্টোরি, মিরর থেকে বস্তু যতটুকু দূরে থাকে আর তার ইমেজটাও ততটুকু, আয়নার ভিতরে ততটুকু দূরেই গঠিত হয়। আরেকটা জিনিস, তারপরে কি হবে দেখো, এটা এভাবে দাঁড়িয়ে আছে, তো মাথা এখানে এভাবে দাঁড়িয়ে আছে। এর কথা অর্থ কি, যে ইমেজটা হয়েছে, ইমেজটা আপরাইট, ইমেজটা কি হবে, আপরাইট, মানে উল্টে যাবে না, ইনভার্টেড না। ঠিক আছে, আপরাইট। শুধু একটা জিনিস হবে, এটা কি হবে, ল্যাটারাল ইনভার্সন হবে। ল্যাটারাল ইনভার্সন কথা অর্থ হলো, তুমি তুমি আয়নার মধ্যে দাঁড়িয়ে দেখো, দেখো দেখো তোমার নিজের ছবি কি হবে, দেখো তোমার পার্শ্ববর্তী মানে পাঁচটা সাইডটা চেঞ্জ হয়ে যাবে, লেফট সাইড রাইটে চলে যাবে, রাইট সাইড লেফটে চলে যাবে। ঠিক আছে, এতটুকু পরিবর্তন হয়। বাদ বাকি তোমার মাথা মাথার জায়গায় থাকবে, মাথার জায়গায় পা আসবে না। শুধু তোমার কি হবে, লেফট 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 সাইডটা রাইট সাইডে চলে যাবে, আর রাইট সাইডটা লেফট সাইডে চলে যাবে, এতটুকু পরিবর্তন হবে। এটাকে বলা হয় ল্যাটারাল ইনভার্সন। তাহলে তিনটা জিনিস পেলাম আমি প্লেন মিররের কেসে। প্রথম হলো, আয়নার সামনে বস্তু যতটুকু ডিস্টেন্সে থাকবে, তার ইমেজ যখন আয়নার ভিতরে হবে সেটাও একই ডিস্টেন্সে থাকবে। এবং তোমার কি থাকবে, এটা যদি আপরাইটে থাকে বস্তু, মানে উপরের দিকে মাথা থাকলে ইমেজটাও মাথা উপরের দিকেই থাকবে। ঠিক আছে, নিচের দিকে থাকলে নিচের দিকেই থাকবে, যেভাবে থাকবে সেভাবে থাকবে। এখন একটা কোয়েশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর। তো বললো যে কি ক্যারেক্টার থাকতে হবে, কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে আয়নার ভিতরে যে ইমেজটা হলো। ঠিক আছে, তুমি যে ইমেজটাকে দেখছো আয়নার পেছনে, সেটা কি ধরনের ইমেজ হবে, আমি আগে বলেছি সেটা একটা মিথ্যা, মিথ্যা ইমেজ হবে। এটা তোমার একটা মিথ্যা ছবি হচ্ছে, এই জন্য ইমেজটা কি রিয়েল হবে না, ভার্চুয়াল হবে। ইয়েস। আর কি হতে পারে, আমি বারবার বলেছি আপরাইট, মানে মাথার জায়গা মাথায় থাকবে, মাথার জায়গায় পা আসবে না। তো আনসার বি ইজ কারেক্ট। এখন দেখো আর কি ধরনের রিফ্লেক্টিং সারফেস আছে, যেগুলো থেকে আমরা রেগুলার কি পাই, রেগুলার রিফ্লেকশন পাই। আর আমরা রেগুলার রিফ্লেকশনের ধরনে কি পাই, একটা বস্তুর প্রতিবিম্ব, মানে ইমেজটা ভালোভাবে দেখতে পাই। যখন একটা প্লেন মিররের ভিতরে দেখলাম যে, যেমন বাড়িঘর আয়নার ভিতরে তুমি নিজের ছবি দেখতে পাও, এটা কি ধরনের
এটা হলো প্লেন মিররের কেস, আর এখানে কি হলো রেগুলার রিফ্লেকশন হলো। এবার দেখো এই ব্যাপারটা স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর যদি বাংলাতে বলে এটাকে বলা হয় গোলীয় দর্পণ। তো স্ফেরিক্যাল মিররে দু ধরনের হয়, একটা হলো কনকেভ মিরর আর একটা হলো কনভেক্স মিরর। কনকেভ মিরর আর কনভেক্স মিরর। তো যে ব্যাপারটা তোমাদের বোঝাবো যে কনকেভ মিরর কি আর কনভেক্স মিরর কি, দেখো এখানে যদি তোমার একটা গোলক মনে করো, একটা গোলককে যদি তুমি কি করো দোনো পাশে কেটে দাও, ঠিক আছে, একটা টুকরো বের করে নিলে দোনো পাশে কেটে, মনে রাখবে যদি এটার যদি বাইরের দিকে তোমার কি থাকে, হ্যাঁ দেখো যদি এভাবে কাটো, যদি এভাবে কাটো তাহলে কি হবে, এই যে মসৃণ জায়গাটা এটাকে কি বলা হয়, এটা হলো রিফ্লেক্টিং সাইড। এখান থেকে রিফ্লেকশন হবে, আলো আসলো এখানে বাড়ি খেলো তারপর বেরোবে, ঠিক আছে। তো যেই জায়গা থেকে আলো এসে বাড়ি খাবে এটা হলো এভাবে যদি থাকে এটা কনকেভ মানে একটা গর্তের মতো থাকবে। তো এই জায়গাটা মসৃণ থাকবে ভিতরের সাইডটা, আর বাইরের সাইডটা অমসৃণ থাকবে, ঠিক আছে। তো এভাবে থাকে এটাকে বলা হয় কনকেভ। আর কি হলো আরেকটা কেস, যদি তোমার বাইরের জায়গাটা মসৃণ থাকে এবং ভিতরের জায়গাটা অমসৃণ থাকে এটাকে বলা হয় কনভেক্স। বুঝা গেল? তো এটা হলো রিফ্লেক্টিং সারফেস এখানের ক্ষেত্রে, আর এটা হলো রিফ্লেক্টিং সারফেস এই কেসের ক্ষেত্রে, মানে কনভেক্স মিররের এই জায়গাটা। তো ইমেজে যদি তুমি ভালোভাবে দেখো তুমি দেখতে পারবে যে এখানে কি হলো। চলো আমি একটু এগুলো ডিসক্রাইব করে দিই, কারণ যেহেতু তোমাদের টপিক স্ফেরিক্যাল মিরর নিয়ে, এখান থেকে কোয়েশ্চন আসে সিবিএসসি তে। তো তুমি যদি ঘাটো কোয়েশ্চন দেখবে বিভিন্ন ধরনের কেস এগুলোর উপরে কোয়েশ্চন আসে। তো দেখো ব্যাপারটা হলো, আমি যদি আগে আলোচনা করি কনকেভ মিরর, এখানে কি হচ্ছে আমি আগে বললাম যে কনকেভ মিরর কি থাকে, এটা হলো স্মুথ সারফেস ভিতরের জায়গাটা, আর বাইরের দিকটা হবে তোমার আমসৃণ। এবার দেখো তো যখন আলো আসবে কোথায় বাড়ি খাবে, ভিতরের দিকে। আর এই কেসটা দেখো কনভেক্সের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি তোমার, এটা হয়ে যাবে মসৃণ, আলো এসে এখানে বাড়ি খাবে, আর ভিতরের জায়গাটা হয়ে যাবে রাফ। এখন দেখো যেহেতু এটা একটা কি একটা গোলকের অংশ, আমি ভালো বললাম একটা গোলককে যদি তুমি কেটে দাও তাহলে তোমার কি হয়ে যাবে, দুইটা টুকরা নিয়ে নাও। তো এই জন্য বলা হয় যে এই যে তোমার কনভেক আর কনভেক্স মিরর যেগুলা, কনকেভ আর কনভেক্স মিরর এগুলা গোলকের একটা পার্ট, ঠিক আছে। তো এখন দেখো যেহেতু এটা গোলক তার মানে এটা একটা সেন্টার থাকবে, যেভাবে বৃত্তের মধ্যে আমরা কি থাকে একটা সেন্টার থাকে, তো এখানের মধ্যে কি থাকবে একটা সেন্টার থাকবে। আর দেখো আর সেন্টার আর এই যে যেখান দিয়ে কি হবে, এই যে লাইন গেল বেরিয়ে গেল ঠিক মাঝখান দিয়ে সেন্টার বরাবর হয়ে কোনো একটা লাইন বেরিয়ে গেল, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলা হয়, সেন্টার বরাবর যে লাইনটা বেরিয়ে গেল এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এই দেখো সেন্টার দিয়ে বেরিয়ে গেলে এখানে যে পয়েন্টে হিট করবে তোমার মিররের মাঝে এটাকে বলা হয় ফুল। কি বোঝা গেল, প্রিন্সিপাল অ্যাক্সিস তোমার সেন্টার হয়ে যাচ্ছে, আর যখন মিররের উপর কোনো একটা পয়েন্টে কাটবে এখানে যে পয়েন্ট দিয়ে যায় এটাকে বলা হয় মিররের পোল বলা হয়, মেরু, ঠিক আছে। আর মিরর যতটুকু জায়গা নিয়ে আছে এটাকে বলা হয় অ্যাপারচার, ঠিক আছে, উন্মেষ বাংলাতে যেটাকে বলে। এ হলো দুটা কেস। তাহলে এখানে কি পেলাম, মাঝখানে সেন্টার, সেন্টারের পর এখানে পেলাম পুল। তারপর একটা জিনিস মনে রাখতে হবে, ফুল আর সেন্টারের মাঝখানে একটা পয়েন্ট থাকে যার নাম হলো ফোকাস। কি নাম এটার, ফোকাস বিন্দু, ফোকাস। আর পুল থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, ফোকাল লেন্থ বলা হয়। কি বলা হয়, ফোকাল লেন্থ। আবার বলছি, পুল থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাল লেন্থ। আরেকটা জিনিস খেয়াল করবে, একটু পরে কেসগুলো করবো। এখানে দেখো এই পুল থেকে এই সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা কি হয়ে যাবে, দেখো এদিকেও যদি টানি আমি এদিকেও যদি টানি এগুলো হয়ে যায় রেডিয়াস, এটাও কি হয়ে যাবে, এখান থেকে এখানে ডিস্টেন্সটা কি বলা হবে, রেডিয়াস। আর আরেকটা জিনিস খেয়াল করলে এখানে দেখতে পাবে, সেটা হলো এখানে দেখো এখান থেকে এতটুকু জায়গা হলো ফোকাস এফ, এখান থেকে এতটুকু জায়গাও এফ, তাহলে কি, আর এখান থেকে এখানে পুরো জায়গাটার নাম কি বললাম একটু আমি, এখান থেকে পুরো এদিকে টানো এদিকে টানো এটাকে বলা হয় রেডিয়াস। তার মানে এখানে বোঝা গেল যে এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্সটা হলো আমার রেডিয়াস, আর রেডিয়াস সমান কি হয়ে গেল, এখানে একটা অ্যাপ পেলাম, আবার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আরো একটা অ্যাপ পেলাম, মানে দুটো ফোকাল লেন্থ হয়, মানে রেডিয়াস সমান কি হয়ে যায়, দুটো ফোকাল লেন্থ। দেখো চলো আমি এটা সরিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, পুরোটা রেডিয়াস, এখান থেকে এখান পর্যন্ত ফোকাস দূরত্ব, এখান থেকে এখান পর্যন্ত ফোকাস দূরত্ব, মানে দুটো ফোকাল লেন্থ মিলে রেডিয়াসের সমান হয়ে যায়, এজন্য আর ইকুয়াল টু 2f হয়ে যায়। সেম এই কেসও সেম, এটা রেডিয়াস যদি হয় এখান থেকে এখান পর্যন্ত ফোকাস, আবার এখান থেকে এখান পর্যন্ত ফোকাস, তাহলে দুইটা ফোকাস লেন্থ মিলে কি হচ্ছে, রেডিয়াস ইকুয়াল টু 2f। তো এখানে নামগুলো হলো সি মানে এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, আর এফ হয়ে গেল তোমার এই যে এটা হলো ফোকাল লেন্থ, আর পয়েন্টটাকে বলা হয় ফোকাস, ফোকাল পয়েন্ট। আর তারপর তোমার যেটা এটা হলো অ্যাপারচার, যতটুকু জায়গা দখল করে আছে একটা মিররের টুকরা।
আর এই পয়েন্টটা ঠিক মাঝখানের পয়েন্টটা, একটা মিররের ঠিক মাঝখানের পয়েন্ট যেটা হয় তোমার সেন্টার, হ্যাঁ, যেটা দিয়ে প্রিন্সিপাল লাইন বেরিয়ে যায়, এটা হয়ে যাবে পুল। তাহলে আমি যেহেতু কি পড়ছি, স্পেরিক্যাল মিরর পড়ছি, তো স্পেরিক্যাল মিররের আন্ডারে আমার এই কতগুলো পয়েন্ট জানা খুবই দরকার। যে যখন যেভাবে বললাম তোমাদের পুল কি, পুল হবে কি, পুল হবে দ্য সেন্টার অফ দ্য স্পেরিক্যাল মিররস রিফ্লেক্টিং সারফেস, মানে রিফ্লেক্টিং সারফেসের সেন্টার। এই একটা রিফ্লেক্টিং সারফেস, তাহলে তার পুল কোথায় থাকবে, ঠিক সেন্টারে থাকবে, একটা মিররের ঠিক মাঝখানের পয়েন্টটা হয়ে যাবে তার পুল। তারপর সেন্টার অফ কার্ভেচার, যেটা দেখালাম যে বৃত্তের যেভাবে সেন্টার থাকে, একটা গোলের দর্পণেরও ঠিক সেভাবে সেন্টার থাকবে, আর এই পয়েন্টটা কি বলা হবে, সেন্টার অফ কার্ভেচার। মানে এই যে দেখালাম না এখান থেকে রেডিয়াস, ওই যে পয়েন্ট কোথায় থেকে, সেন্টার থেকে পুল পর্যন্ত ডিস্টেন্স, এটাই তো রেডিয়াস। তারপর আর কি আছে তোমার, রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে বললাম এই যে ডিস্টেন্সটাই। তারপর রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটা কি করলো, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পুল এন্ড সেন্টার। আগেই বললাম যে প্রিন্সিপাল অ্যাক্সিস কোথায় দিয়ে যাবে, একটা মিররের, চলো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই একটা মিরর, সরি, দেখো এই যদি মিরর বানাই আমি, ঠিক আছে, তাহলে এভাবে বানালাম, তাহলে ঠিক মাঝখানে থাকবে পুল আর এখানে থাকবে সেন্টার। যদি এটাকে পুরো ঘুরিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেন্টার কোথায় থাকবে, এখানে থাকবে। এই যে সেন্টার এবং পুলের মাঝখান দিয়ে যে লাইনটা গেল, পুল আর সেন্টার মাঝখান দিয়ে যে লাইনটা বেরিয়ে গেল, এটার নাম হলো কি, প্রিন্সিপাল অ্যাক্সিস। তারপরে দেখো আর হলো অ্যাপারচার, যেটা বললাম দ্য সাইজ অফ দ্য মিরর সারফেস দ্যাট রিফ্লেক্টস, মানে মিরর যতটুকু জায়গা আছে সেখান থেকে তোমার কি করবে, রশ্মি এলো মানে রে এলো এবং সেগুলোকে রিফ্লেক্ট করে বেরিয়ে দেবে। তাহলে যে টোটাল জায়গাটা, যতটা জায়গা থেকে তোমার কি হবে, যতটা জায়গা থেকে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন যতটা জায়গা থেকে হবে, হ্যাঁ, পুরো জায়গাটা হয়ে যাবে তোমার কি, যতটা জায়গা থেকে রিফ্লেকশন হবে মানে পুরো মিররটা, এটা কি হয়ে যাবে, তলটা যেখান থেকে তোমার রিফ্লেক্ট হবে, এটাকে বলা হয় তোমার অ্যাপারচার। তারপর পেলাম ফোকাস। আমি দেখলাম যে একটু আগে মিররের মধ্যে কি দেখলাম, ফোকাসটা কোথায় থাকে, তোমার পুল আর সেন্টারের মাঝখানে থাকে। কিভাবে থাকে, একটা পুল আর সেন্টারের মাঝখানে ফোকাস থাকে, এটা সেন্টার, আর এখানে হলো পুল, ফোকাস এখানে কোথাও থাকবে। তাহলে পুল আর সেন্টারের মাঝখানে কে থাকে, ফোকাস থাকে, ঠিক আছে। আর ফোকাস লেন্থ কাকে বলা হলো, পুল থেকে ফোকাস পর্যন্ত ডিস্টেন্সটা হলো ফোকাল লেন্থ। এবার দেখো যে ব্যাপারটা আগে দেখালাম যে আমি রিফ্লেকশন অফ লাইট বাই স্পেরিক্যাল মিরর, দেখো ছোট্ট একটা জিনিস তোমাদের জানা থাকা খুবই দরকার। এগুলো যদিও একটু পরে আমি কেসের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে কি হয়, কিভাবে ইমেজগুলোর কি কি তোমার ধর্ম থাকে, বৈশিষ্ট্য থাকে, একটা আয়নার ভিতরে বা আয়নার বাইরে যখন রিয়েল বা ভার্চুয়াল ইমেজ হয়, তোমার মিররের পিছনে বা মিররের সামনে যে ইমেজটা কম হয় তার কি কি বৈশিষ্ট্য থাকে, এগুলো আমি দেখাবো একটু পরে। তবুও ধরে নাও যদি কনকেভ মিরর হয়, সেখানে মনে রাখবে দুই ধরনের ইমেজ হতে পারে, বোথ ভার্চুয়াল অ্যান্ড রিয়েল ইমেজ, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল, মানে সত্য মিথ্যা দুটো ধরনের ইমেজ হতে পারে, প্রতিবিম্ব। এখন আর একটা কি, কনভেক্স মিরর। কনভেক্স মিরর কি হয়, অলওয়েজ ফর্ম এ ভার্চুয়াল ইমেজ, সবসময় কি হবে, যদি সেটা কি হয়, কনভেক্স মিরর। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা মনে রাখবে যে কনভেক্স মিরর কি ধরনের ইমেজ ফর্ম হয়, সেটা হলো কি হবে, ভার্চুয়াল। তার পাশাপাশি দেখো ডিমিনাইজড অ্যান্ড আপরাইট ইমেজ, সেটা ভার্চুয়াল হবে। আগেও পড়েছিলাম প্লেন মিরর কেসের ক্ষেত্রে, যে ইমেজটা কি পেলাম, ভার্চুয়াল ইমেজটা পেলাম, মিথ্যা ইমেজ, আর সেটা আপরাইট ছিল, মানে মাথার জায়গা, ইমেজ যেটা আছে মাথায় ছিল, মাথার জায়গায় পা চলে আসেনি। আর এই কেসে কি হবে, এখানেও সেমি ভার্চুয়াল হবে আর আপরাইট হবে, কিন্তু একটা ব্যতিক্রম হয়ে যাবে কনভেক্স মিররের ক্ষেত্রে, প্লেন মিরর থেকে আলাদা, সেটা হলো ডিমিনাইজড। মানে আমি যতটুকু বড়, আমার হাইট যদি তোমার ধরো পাসপোর্ট 6 ইঞ্চি হয় বা 5 ইঞ্চি হয়, তো পাসপোর্ট 5 ইঞ্চি থেকে কম হয়ে কত হয়ে যাবে, ধরো 5 ফুট হয়ে গেল বা 4 ফুট হয়ে গেল, মানে বা 3 ফুট হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি অবজেক্টের থেকে যে ইমেজটা হবে, ইমেজটা কমে যাবে, অনেক ছোট হয়ে যাবে, এটাকে বলা হয় কি, ডিমিনাইজড। ঠিক আছে, তো কনভেক্স মিররের ক্ষেত্রে কি কেস পেলাম, ভার্চুয়াল হবে, তারপর আপরাইট থাকবে, আর অনেক ছোট হয়ে যাবে ইমেজটা অ্যাকচুয়াল ইমেজ থেকে, সরি অ্যাকচুয়াল অবজেক্ট থেকে। আর কনকেভের ক্ষেত্রে দুটোটা হতে পারে, রিয়েল আর ভার্চুয়াল ইমেজ বড় ছোট দুটোটা হতে পারে, এটা ডিপেন্ড করবে কেসের উপর। তারপর দেখো যদি আমি কনকেভ ধরি বা কনভেক্স মিরর ধরি, দুটোটা কেসের ক্ষেত্রে মিরর একটা ফর্মুলা বেরিয়ে আসে, সেটা হলো কি, দেখো এখানে তোমার কনকেভ মিরর দেওয়া আছে, কনকেভ মিরর মানে একটা গর্ত থাকবে বললাম ভিতরের দিকে, যেটা এটা হলো এই যে সাইডটা হলো রিফ্লেক্টিং সারফেস, বাইরের টানা, এটা হলো রিফ্লেক্টিং সারফেস। আর তোমার যেটা কনভেক্স মিরর, সেটা রিফ্লেক্টিং সারফেস কোথায় থাকে, এদিকে, আর ভিতরটা হয়ে যাবে নন রিফ্লেক্টিং সারফেস। এখন দেখো
হ্যাঁ, এটা একটু ছিল প্রুভ করে দেখানো আছে। তো যেহেতু তোমাদের এক্সামে এটা আসে না কিভাবে প্রুভ করে 1/b + 1/e = 1/f, এটা কিভাবে আসলো এটা আসে না এখন, শুধু এটার উপরে ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল কিছু প্রবলেম আসে। কনভেক্স হোক বা কনকেভ হোক, দুটো মিররের ক্ষেত্রে ফর্মুলা বেরিয়ে আসবে 1/b + 1/u = 1/f। এখানে ইউ বলতে কি বোঝানো হচ্ছে, ইউটা হলো তোমার অবজেক্টের ডিস্টেন্স। কি বললাম? অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্স কোথায় থেকে? অবজেক্ট ডিস্টেন্স ফ্রম মিরর। হ্যাঁ, মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স। আর ভিটা হয়ে যাবে কি? ভিটা হয়ে যাবে ইমেজের ডিস্টেন্স। কোথায় থেকে? ইমেজ ডিস্টেন্স মিরর থেকে। যে তুমি কনভেক্স মিরর নাও বা কনকেভ মিরর নাও, এখান থেকে কি হয়ে যাবে? এই যে পুল থেকে তোমার কি হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে। তো ইউ হলো অবজেক্ট ডিস্টেন্স ফ্রম ফুল, আর ভি হলো ইমেজ ডিস্টেন্স ফ্রম ফুল। আর অবজেক্টটা জানো যে মিররের সামনে থাকবে, আর ইমেজ কি হতে পারে? মিররের ভিতরে হতে পারে, বাইরে হতে পারে। এটা ডিপেন্ড করবে বিভিন্ন কেসের উপর। আমি পরে বলবো একটু পরে কেসগুলা। তারপর এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা হলো ম্যাগনিফিকেশন, যেটাকে বাংলাতে বলা হয় বিবর্ধন। তো ম্যাগনিফিকেশন ব্যাপারটা কি? হ্যাঁ, এটার উপর অঙ্ক আছে বিভিন্ন, তো আমি করাবো পরে, লাস্টের দিকে প্রিভিয়াস এর কোয়েশ্চেন আছে, এগুলো করাবো। তো তোমরা আপাতত এই ফর্মুলাটা দেখো। মানে তুমি একটা অবজেক্ট, মানে আমি একটা অবজেক্ট, আমি নিজে একটা অবজেক্ট, আমি যদি একটা কনভেক্স বা কনকেভ মিররের সামনে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, তো আমার কি হবে? হ্যাঁ, আমি একটা বস্তু, আমার একটা ইমেজ যাবে। হ্যাঁ, সেটা আমি আগে বললাম যে যেটা কনভেক্স মিরর, সেটাতে কি হয়? সবসময় তোমার ভার্চুয়াল ইমেজ হয়। এখন দেখো, তো ম্যাগনিফিকেশনকে আমরা এম সিম্বল দিয়ে ডিনোট করি। ম্যাগনিফিকেশন মানে কি? হাইট অফ ইমেজ, ইমেজের হাইট ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। মানে অবজেক্টের উচ্চতা, আজ আমি দাঁড়িয়ে থাকলাম ধরো কনকেভ মিররের সামনে, আমার উচ্চতা এবং আমার যে ইমেজ হচ্ছে তোমার আয়নার ভিতরে, মিররের ভিতরে বা মিররের বাইরে, রিয়েল বা ভার্চুয়াল, তো সেটার কি হবে? উচ্চতা কতটুকু, তুলনাটা নিতে হবে। তো প্রথম হলো ইমেজ, যেটা ভিতরে বা বাইরে হচ্ছে, তোমার রিয়েল হতে পারে, ভার্চুয়াল হতে পারে, সেটা ইমেজের হাইট। তারপর অবজেক্ট, যেটা অবজেক্টের হাইট। তো এটা থেকে একটা ফর্মুলা বেরিয়ে আসে, যখন তোমার কি ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশনে প্রুভ করে দেখিয়েছে যে m = -v/u, m = -v/u, এই ফর্মুলাটা এটা মনে রাখবে। তার মানে এখান থেকে কি পেলাম? এখান থেকে পাওয়া গেল যে যদি জিজ্ঞাসা করো ম্যাগনিফিকেশন মানে কি, ম্যাগনিফিকেশন মানে হলো ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট। এই দুটোটার যে অনুপাত, সেটাই হলো ম্যাগনিফিকেশন। m = ইমেজের হাইট ডিভাইডেড বাই অবজেক্টের হাইট ওপর অবজেক্ট। আর এটা পুরোটা ফর্মুলা বেরিয়ে আসবে -v/u। তো আমি বলতে পারি যে ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট কি? -v/u, এটা মনে রাখবে। আর এখানে সবগুলা লেখা আছে, একটু দেখে নিও। তারপর চলো, এখানে একটা নোট দেওয়া আছে। নোটটা হলো কিটা? অবজেক্ট ডিস্টেন্সে কি ধরেছিলাম আমি? ইউ অলওয়েজ নেগেটিভ। অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ এজ দ্য অবজেক্টিভ। আচ্ছা চলো, এটা অ্যাকচুয়ালি যদি তোমার কি হয়, অবজেক্টটা কখন নেগেটিভ হয়? যখন তুমি ধরো এটা মিরর, তো মিরর এটা রিফ্লেক্টিং সারফেস, যদি তুমি অবজেক্টটাকে আয়নার সামনে রাখো, মানে অবজেক্ট মনে করো একটা মুমি রাখলে, যা কিছু রাখো, যদি রিফ্লেক্টিং সারফেস এদিকে যদি রাখো, তুমি পুল থেকে যদি কি করো, সামনের দিকে রাখো, যেখান থেকে তোমার রে গিয়ে হিট করবে এখানে, তো ইমেজ সবসময় কি ধরা হয়? নেগেটিভ ধরা হয়। চলো এই কেসটা আমি বলে দেবো একটু পরে, যে ইমেজ কখন নেগেটিভ হয়, সাইন কনভেনশনে আমি বলে দেবো আবার। এখন দেখো, এই কেসটা বোঝা খুবই দরকার, যে যে ব্যাপারটা বললাম ম্যাগনিফিকেশনে আমি কি বললাম, চলো সাদা জায়গায় দেখিয়ে দিই। এখানে যে ব্যাপারটা বললাম যে ম্যাগনিফিকেশনে m = কি হয়ে যায়? তোমার ইমেজ হাইট ডিভাইডেড বাই অবজেক্ট হাইট। আর কি বললাম একটা ফর্মুলা, -v/u, যেটা হয়। এখন দেখো, ব্যাপারটা হলো এখানে তারা বলে দিল যদি m > 1 হয়, তাহলে কি হবে? অবজেক্টের কি হবে, বা সরি ইমেজের কি হবে? m > 1 হয়। m > 1 এই কথার অর্থ হলো, দেখো কি হচ্ছে, m মানে কি? h1, m এর জায়গায় তুমি ফর্মুলাটা রেখে দাও, m = এটা রাখতে পারো, এটা রাখো >1। তার মানে কি দেখা গেল, এটা এদিকে বজ্রগুণনে এদিকে চলে যাবে। তার মানে কি হয়ে গেল? হাইট অফ ইমেজ অলওয়েজ গ্রেটার দেন হাইট অফ অবজেক্ট। মানে যদি m > 1 হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? যে ইমেজটা হবে, মানে ইমেজটা হবে আমার যে প্রতিচ্ছবি, যেটা আয়নাতে হবে, সরি, যেটা যে ইমেজটা বনবে আয়নাতে, সেটা কি হবে? সেটা অ্যাকচুয়াল অবজেক্ট থেকে, আমার যে সশরীরে আমি বিদ্যমান ফিজিক্যাল যে অবজেক্ট আছে আমার থেকে কি হবে? এটা অনেক বেশি হয়ে যাবে, ইমেজটা অনেক বড় হয়ে যাবে। অনেক বড় বলতে কি, সবসময় বড় হবে। যদি m > 1 হয়, তখন অবজেক্ট থেকে ইমেজটা বড় হয়ে যায়। তো এই জন্য বলা হয়েছে ইমেজ ইজ এনলার্জড। তার উল্টা কেস কি হবে? যদি m < 1 হয়, তার মানে কি হয়ে যাবে? লেস দেন মানে কি? দেখো, লেস দেন মানে যখন m < 1, তার কথা হলো কি, অবজেক্টের হাইটটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। কার থেকে? ইমেজের হাইট থেকে। তারপর যদি কি হয়ে যায়, যদি m = 1 হয়ে যায়, তাহলে কি হবে? m = 1 কথা অর্থ কি? যদি এখানে আমি 1 বসিয়ে দিই, তাহলে h = দেখো ব্যাপারটা হলো এইভাবে, m = কি পেলাম? h
SI বাই H0, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। তাহলে কি হলো, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট m ইকুয়াল টু কি বসাবো, যদি 1 বসিয়ে দিই তাহলে কি হবে, তুমি যদি গুণ করে দাও H0 ইকুয়াল টু H1, মানে অবজেক্টের হাইট আর ইমেজের হাইট সমান হয়ে যাবে কখন, যখন m ইকুয়াল টু 1 হয়। এই যে m ইকুয়াল টু 1 সেম এজ দা অবজেক্ট কার ইমেজ সাইজ। তো এই কেসের উপর ভিত্তি করে যদি একটা আমরা অঙ্ক দেখি, যেখানে দেওয়া আছে হাইট অফ অবজেক্ট ইজ 3 সেন্টিমিটার আর ইমেজের 12 সেন্টিমিটার, তাহলে ম্যাগনিফিকেশন কত হবে, বাস সিম্পলি যার যার বলেছে হাইট অফ অবজেক্ট কত হয়, হাইট অফ অবজেক্ট নিচে থাকে, তাহলে নিচে বসিয়ে দাও হাইট অফ অবজেক্ট 3 আর হাইট অফ ইমেজ উপরে থাকবে 12। তার মানে m ইকুয়াল টু কত আসলো, ডিভাইড করলে 4 আসবে। তার মানে এখান থেকে কি বোঝা গেল যে m গ্রেটার দেন 1, মানে m গ্রেটার দেন 1 মানে কি ইমেজটা অ্যাকচুয়াল অবজেক্ট থেকে অনেক বড় হয়ে যাবে, লার্জ হয়ে যাবে। এটা একটু জেনে রাখবা, জেনে রাখাটা খুবই দরকার যে ম্যাগনিফিকেশন যদি তোমার কি হয় পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে ইমেজটা কিরকম হবে, ম্যাগনিফিকেশন পজিটিভ হলে ইমেজটা ভার্চুয়াল এন্ড ইরেক্ট হবে, ভার্চুয়াল এন্ড ইরেক্ট হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, রিয়েল এন্ড ইনভার্টেড হবে, রিয়েল এন্ড ইনভার্টেড হবে। এই যে দুটোটা কেস কোন মিররের ক্ষেত্রে হবে, দেখো যদি ভার্চুয়াল আর ইরেক্ট হয়, তা ভার্চুয়াল আর ইরেক্ট কোন কেসের ক্ষেত্রে হয় বলছি আমি, ইরেক্ট মানে আপরাইট, যেটা এটা বলেছিলাম কনভেক্স মিররের ক্ষেত্রে হয়, আর রিয়েল এন্ড ইনভার্টেড, ঠিক আছে, এটা কনকেভের ক্ষেত্রে হয়। এখন এখানে আসো, একটা যদি অঙ্ক দেখি আমরা, এখানে নিউমেরিক্যাল প্রবলেমটা কি বললো, অবজেক্ট ডিস্টেন্স 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আর দেওয়া আছে ইমেজ ডিস্টেন্স 12 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর। তাহলে ইমেজ ডিস্টেন্স কত দেওয়া আছে, ইমেজ ডিস্টেন্স 12 সেন্টিমিটার ফ্রম ইন ফ্রন্ট অফ দ্য মিরর। দেখো তোমরা এখন বলে বুঝবে না, চলো তবুও বলে দিচ্ছি আমি। দেখো এটা যদি আমার প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা যদি কি হয় প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, আর এটা যদি মিরর হয়, ঠিক আছে, এটা একটা মিরর, এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। মনে রাখবে যদি মিররের এটা হলো সামনে, মিররের এই সাইডটা হলো সামনে, যদি এখানে তোমার কি হয় যে আমি যে ফুল আছে, ফুল থেকে যদি আমি কিনি মেরু থেকে যদি এদিকে ডিস্টেন্সটা নেই, মানে অবজেক্ট এদিকে আছে, আয়নার যদি এদিকে থাকে, অবজেক্টের যদি ডিস্টেন্স নেই, মনে করো অবজেক্টটা এখানে আছে, তাহলে কি হয়ে যাবে, অবজেক্ট মানে ইউ, এখান থেকে এখানে ডিস্টেন্সটা কি ইউ, মনে করো 10 সেন্টিমিটার, তাহলে এটাকে নিতে গেলে কি নিতে হবে, -10 সেন্টিমিটার, ভালো করে খেয়াল করবে। আর যদি এখানে আর প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে দেখো অবজেক্টটা এইভাবে আছে, যদি আমি অবজেক্টের উচ্চতাটা নিই, মনে করো এটা 5 সেন্টিমিটার, যদি আমি অবজেক্টের হাইটটা নিতে যাই তাহলে কি নিতে হবে, যদি প্রিন্সিপাল অ্যাক্সিস উপরের দিকে থাকে তাহলে কি নিতে হবে, +5 সেন্টিমিটার। মানে কি বোঝা গেল, যদি মিররের সামনের দিকে থাকে কোনো একটা অবজেক্ট থাকে, বস্তু যদি আমি কিনি ডিস্টেন্স নেই তাহলে সেটা মাইনাস নিতে হবে, আর যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে থাকে, যদি হাইট মেজার করতে যায় বস্তুটা, তাহলে কি নিতে লাগবে, প্লাস নিতে হবে। আর তাহলে এটার অপোজিট কেস, যদি সেটা নিচের দিকে থাকতো বস্তুটা, তাহলে কি নিয়ে নিতাম আমরা, মাইনাস, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে তো মাইনাস, এদিকে থাকুক সেম কেস, উপরে থাকলে প্রিন্সিপাল অ্যাক্সিস হাইট নেওয়ার সময় উপরের দিকে থাকলে প্লাস, আর নিচের দিকে থাকলে হাইট নেওয়ার সময় মাইনাস, ঠিক আছে। আর যদি দেখো এটা যদি আমার মিরর হয়, মিরর যদি অপোজিট সাইডে যদি কি হয়, অপোজিট সাইডে যদি কি হয়, ধরো এটা তো প্লেন মিরর অপোজিট সাইডে ইমেজ হলো, কি হলো ইমেজ, যদি এখান থেকে 10 সেন্টিমিটার হয় তাহলে কি বললাম আমাকে, প্লেন মিরর এটা কতটুকু দূরত্ব থাকবে, যে ইমেজটা হবে, তো দাঁড়াও, ইমেজটাও তোমার 10 সেন্টিমিটার দূরে থাকবে, প্লাস এটার হাইট যতটুকু থাকবে এটাও সেম অতটুকু হাইটে থাকবে, কিন্তু পরিবর্তন কি হবে এখানে ক্ষেত্রে, দেখো সামনে ছিল বলে অবজেক্টের ডিস্টেন্স মাইনাস নিয়েছি, উপরের দিকে ছিল বলে প্লাস নিয়েছি, নিচের দিকে ছিল বলে মাইনাস নিয়েছি, সেম ভাবে এদিকে যেহেতু আছে, যদি যেহেতু ইমেজ আয়নার পেছনে ভিতরে হচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে এদিকে ডাইরেকশনটা আমরা কি ধরি নেগেটিভ, আর এদিকে ডাইরেকশনটাকে মানে ডিস্টেন্স অনুযায়ী এটাকে পজিটিভ, সরি এদিকে নেগেটিভ ধরা হয়, এদিকে পজিটিভ ধরা হয়, তাহলে এটা হয়ে যাবে কি +10 সেন্টিমিটার ইমেজটা, আর ইমেজকে ভি দিয়ে ডিনোট করি, তাহলে +10 সেন্টিমিটার, আর উপরের দিকে থাকলে প্লাস, নিচের দিকে থাকলে মাইনাস, বাদ এগুলাই। তাহলে ইমেজ ডিস্টেন্স আয়নার সামনে আছে তো নেগেটিভ, আয়নার এদিকে পিছনে আছে তো এই পাশে আছে তো পজিটিভ, অবজেক্ট ডিস্টেন্স পজিটিভ, ইমেজ ডিস্টেন্স নেগেটিভ। এখন দেখো তাহলে এই ম্যাথটা যদি দেখি আমরা, কি বললো, অবজেক্ট ডিস্টেন্স ইজ 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর, তাহলে কার ডিস্টেন্স, অবজেক্ট আছে আয়নার সামনের দিকে, ইন ফ্রন্ট অফ দ্য মিরর মানে আয়নার সামনে আছে, তো সামনে থাকলে কি বললাম এখন দেখালাম, সামনের দিকে থাকলে নেগেটিভ, আর ইউ কি হয়ে যাবে কত, 3 সেন্টিমিটার, -3 সেন্টিমিটার। আর যে ইমেজের ডিস্টেন্স আছে সেটা আয়নার ভিতরে হচ্ছে, তো তার কত দিয়ে দিয়েছে তারা কোয়েশ্চনে, 12 সেন্টিমিটার, হ্যাঁ, ফ্রম দ্য মিরর, ইমেজ ডিস্টেন্স 12 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ, এটাও ইমেজটা হচ্ছে কোন দিকে, আয়নার সামনেই হচ্ছে, মানে মোর অফ দ্য স্টোরি আয়না থেকে সামনের দিকে যা হবে ডিস্টেন্স গুলো এদিকে যদি নেই সবগুলো মাইনাস নেব, তাহলে এটা কত হয়ে যাবে 12 সেন্টিমিটার, এখন দেওয়া আছে 12 সেন্টিমিটার মানে ভি, বস্তুর দূরত্ব -3 সেন্টিমিটার, ইমেজের ডিস্টেন্সও -12 সেন্টিমিটার। তাহলে যদি আমাকে বলেছে কোয়েশনে ফাইন্ড ম্যাগনিফিকেশন, তাহলে ম্যাগনিফিকেশন মানে কি, ফর্মুলা বললাম ভি বাই ইউ, তাহলে দেখো এখানে ভি মানে কি দেওয়া আছে -12,
আর অলরেডি এখানে একটা মাইনাস আছে, আগে থেকে এটা বসাতে হবে। আর ইউ কত দেওয়া আছে, ইউ হলো -3। তুমি যদি পুরো ব্যাপারটাকে কেটে দাও কত আসবে, দেখো মাইনাস মাইনাস তো আগে কেটে গেল, তো এখানে থাকবে -3 4 যা 12, মানে 4 চলে আসবে। এম কি আসলো, -4, নেগেটিভ আসলো। এবার দেখো মেনলি যে জিনিসগুলোতে এখন বুঝতে হবে সেটা হলো, আচ্ছা চলো, সেটা হলো এই যে কনকেভ আর কনভেক্স মিররের মাঝে এই যে এটা হলো কি আমার কনকেভ মিরর, এটা হলো আমার কনভেক্স মিরর। কনকেভ মিরর ভিতরের সারফেসটা হলো রিফ্লেক্টিং সারফেস, এখানে বাইরে যে জায়গাটা হলো এটা হয়ে যাবে রিফ্লেক্টিং সারফেস কনভেক্সের ক্ষেত্রে। এখন এখন হলো যদি কোনো রে এসে, কোনো একটা সোর্স অফ লাইট থেকে রে এসে এই ধরনের মিররগুলোকে হিট করে, কনকেভ মিরর রিফ্লেক্টিং সারফেসকে হিট করে বা কনভেক্স মিরর রিফ্লেক্টিং সারফেসকে হিট করার পর সেটা যে ইমেজ ফর্ম করবে, ইমেজ ফর্ম কিভাবে করতে পারে, কোন কোন সত্তা ইমেজ ফর্ম করতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করো, রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস উইল পাস থ্রু ফোকাস আফটার রিফ্লেকশন। মানে আমি যে ইমেজ যে দেখবো, নিজের যে আমি যে আয়নায় যে কনকেভ মিরর বলো কনভেক্স মিরর বলো, আমি যে নিজের ছবি দেখছি আয়নার মাঝে, যে ইমেজটা দেখছি, সেটা হবে এই কতগুলো কন্ডিশন মেনে হয়। এই কন্ডিশনগুলো কি, যখন কোনো একটা জায়গা থেকে কি করলো, কোনো একটা বস্তু থেকে ইমেজ রে বেরিয়ে গেল তোমার কনকেভ মিররের মধ্যে হিট করলো, এই যে বেরিয়ে এসে হিট করলো, হিট করার পর সে কোথায় দিয়ে যাবে বলো, যদি প্যারালাল হয়, মানে এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস সবসময় পুল আর সেন্টারের মাঝখান দিয়ে যায়, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল মানে এখান থেকে ডিসটেন্সটা সব জায়গায় সমান থাকবে। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল কোনো একটা রে এসে তোমার কনকেভের মিররের সারফেসকে হিট করার পর সে রিফ্লেক্টেড হয়ে কোন দিকে আসবে, রিফ্লেক্টেড এটা বেরিয়ে আসবে ফোকাস হয়ে। আগেই বলেছিলাম সেন্টার অফ কার্ভেচার আর কি পুলের মাঝখানে কে থাকে, ফোকাসটা থাকে, ফোকাস পয়েন্টটা থাকে। কার মাঝখানে, সেন্টার আর পুলের মাঝখানে কে থাকে, ফোকাসটা থাকে। কারণ আগে বলেছি যে রেডিয়াস কি হয়, এখান থেকে ডিস্টেন্সকে রেডিয়াস বলা হয়, আর এই যে ডিস্টেন্স এখান থেকে ডিস্টেন্স ফোকাল লেন্থ, এখান থেকে ডিস্টেন্স ফোকাল লেন্থ, মানে রেডিয়াস সমান 2 ফোকাল লেন্থ। এখন দেখো তাহলে কি বোঝা গেল, এখানেও দেখো এই যে রশ্মি এলো কোন একটা লাইট সোর্স থেকে, এসে রিফ্লেক্টিং সারফেসের মধ্যে পড়লো, পড়ার পরে কি বললাম, এটা পড়ার পর রিফ্লেক্টিং হয়ে কোন দিকে যাবে। দেখো এই কেসটা একটু আলাদা, কেসটা কিরকম আলাদা তুমি দেখতে এদিকে দেখো, গেছে কিন্তু ঠিকই, দেখো প্যারালাল রশ্মি আসলে ফোকাল দিয়ে বেরিয়ে গেছে, কোন দিকে, ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। এখানেও সেম প্যারালাল রশ্মি আসলে কোন দিকে, দেখো ফোকাস হয়ে যাবে। এখানে বলা হয় যে ফোকাস এপিয়ার টু মিট, কি বলা হয় এখানে, এপিয়ার টু মিট কোন জায়গায়, ফোকাসে। মানে মনে হচ্ছে যে কি এটা যে রশ্মিটা তুমি যদি কোথায় থেকে দেখো, এই ধরনের মানে কনভেক্স লেন্সে কোথায় দূরত্ব ডিসটেন্স মেনটেন, তুমি যদি দেখো যে একটা বস্তু থেকে রে এসে বেরিয়ে যাচ্ছে, তোমার কি মনে হবে যে রেগুলার ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তা না। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে, ঘটনা হচ্ছে এই যে মিরর, তার কাজ কি, আসলো রিফ্লেক্ট করে বেরিয়ে গেল। আমি যদি এই পয়েন্টটাকে একটু বিবর্ধিত করে দিই তাহলে এটা কি বলেছে, কারণ দেখো যে কোনো রশ্মি যখন প্রিন্সিপাল লাইনের সমান্তরালে আসবে, তখন সেগুলো যেতে হবে কোন দিকে, বেরিয়ে ফোকাস দিয়ে। মানে কিন্তু এটা তো ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে না, এটা কি করলাম, একটু বিবর্ধিত করে দিলাম, তো এটা কোথায় গিয়ে মিললো, ফোকাসে গিয়ে মিললো। এবার দেখো তাহলে তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, যে ব্যাপারটা আগে পড়েছি আমরা, যে কি পড়লাম, যে মিরর এভাবে থাকুক বা এভাবেই থাকুক, ইনসিডেন্ট রে এখানে একটা নর্মাল থাকবে, যত ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে তত ডিগ্রি অ্যাঙ্গেলে আবার বেরিয়ে যাবে সেম ভাবে। এটা কি হয় এই কেসগুলোতে, দেখো কেসগুলোতে হয় যখন একটা রে, এটা মনে করো পুল, যখন একটা রে এসে এখানে হিট করে, ঠিক আছে, যদি এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান হয় তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। এই যে বেরিয়ে গেল রেটা, এটা হলো কি, এটা হলো রিফ্লেক্টেড রে, কি রে, রিফ্লেক্টেড রে। এখন দেখো এই ইমেজটার মধ্যে আমি দেখাচ্ছি তোমাদের, তাহলে তুমি বলতে পারো যে রে আসলো বেরিয়ে গেল ফোকাস হয়ে, ভালো কথা, কিন্তু তাদের নর্মালটা কোথায়। আমি তো আগে পড়েছি একটা রে আসবে তাদের মাঝখানে নর্মাল থাকবে, মনে রাখবে নর্মাল সবসময় ট্যানজেন্ট আছে না, যে কোনো বৃত্তের কি হয় সেন্টার, যে ট্যানজেন্ট আছে এটাকে বলা হয় কি, সরি, এভাবে যদি একটা পয়েন্ট টাচ করে যায় এটাকে কি হয়, একটা ট্যানজেন্ট হয়। ট্যানজেন্ট মানে কত ডিগ্রি হয়, সেন্টারের সাথে 90 ডিগ্রি হয়, সেন্টারের সাথে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এই যে এই পয়েন্টটাতে হিট করে গেল, এই পয়েন্টে সেন্টারের সাথে কত ডিগ্রি হবে, যদি এখানে আমি দাগাই এখানে 90 ডিগ্রি হবে সেম ভাবে। তাহলে একটা পয়েন্ট মনে করো এখানে এভাবে যদি যাই, তাহলে নর্মালটা কোন দিকে থাকবে, এদিকে থাকবে, কার সাথে থাকবে, সেন্টারের সাথে থাকবে। তার মানে এটা হলো ঢুকলো আর বেরিয়ে যাওয়ার সময় অ্যাঙ্গেল এটা, দেখো ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে কি কেস পেলাম, সমান্তরাল মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল কোনো রশ্মি এলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের কোনো রশ্মি এলে সেটা ফোকাস দিয়ে এখানে মনে হচ্ছে যে ফোকাস থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় কেস কি হবে, যদি সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে আসলে কোন দিকে যাবে,
যদি ফোকাস দিয়ে কোনো একটা রে আসে, ফোকাস হয়ে যদি কোনো একটা রে আসে, তাহলে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হয়ে বেরিয়ে যায়। পুরো উল্টা কেস। যদি কি হয়, সমান্তরাল আসলে ফোকাস হয়ে বেরিয়ে যায়, আর ফোকাস দিয়ে আসলে সমান্তরাল হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, যদি কি হয়, কোনো একটা রে এভাবে পড়লো, ঠিক আছে, দেখো এটা বর্ধিত করলে ফোকাসে কি পড়বে, তো কি করলো, এই যে রশ্মিটা কোন দিকে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের ফোকাল দিয়ে আসলে কি হবে, বেরিয়ে যাবে সমান্তরালে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে। ফোকাস হয়ে আসলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে। এখন দেখো আরেকটা কেস, যদি রশ্মিগুচ্ছ কোন দিকে আসে, যদি রেগুলা তোমার কি হয়, এটা একটা কনকেভ মিরর হলো সেন্টার, যদি সেন্টার অফ কার্ভেচার বরাবর যায়, তাহলে সেটা আবার রিফ্লেক্টেড হয়ে সেন্টার অফ কার্ভেচার বরাবরই ফিরে আসবে। সেম ভাবে যদি দেখো সেন্টার অফ কার্ভেচার বরাবর যায়, তাহলে সেন্টার অফ কার্ভেচার বরাবরই ফিরে আসবে, যেদিকে ইনসিডেন্ট হচ্ছে সেদিকে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে তিনটা কেস। আরেকটা কেস দেখো, আর যদি সেটা কি করে, এই যে ফোকালের মধ্যে এভাবে পড়ে, তাহলে তুমি তো জানোই যে এটা তো তোমার কি সেন্টার অলরেডি এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই দেখো এটা অলরেডি নর্মাল হয়ে রয়েছে আগে থেকে, তাহলে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো তত ডিগ্রি অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে। কারণ আমি বললাম এদের মাঝখানে কি আছে, নর্মাল অলরেডি আগে থেকে আছে, যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই বেরিয়ে যাবে রিফ্লেক্টেড হয়ে। তাহলে এই ছিল কয়েকটা কেস। ঠিক আছে, তাহলে কি কি কেস পেলাম এখান থেকে আমরা, যে ফার্স্ট যে কেসটা পেলাম, যদি রেগুলার প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হয় তাহলে ফোকাসে বেরিয়ে যাবে, আর ফোকাস দিয়ে আসলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে বেরিয়ে যাবে রিফ্লেক্টেড হওয়ার পর। আর তারপরে পেলাম কি, সেন্টার দিয়ে আসলে সেন্টার দিয়ে বেরিয়ে যাবে, এই কয়েকটা কেস পেলাম। তারপর এই অ্যাঙ্গেলে আসলে এভাবে একই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, এই কয়েকটা কেস। এবার দেখো একটা কোয়েশ্চেন হতে পারে, কোয়েশ্চেনটা হলো এটা, যে একটা ইমেজ ফর্ম করার জন্য মিনিমাম কতগুলো রে আসতে হবে। মনে রাখবে, যে কোনো একটা ইমেজ ফর্ম হওয়ার জন্য মিনিমাম 2টা রে আসতে হবে, মিনিমাম 2টা রে থাকতে হবে। যে কোনো একটা অবজেক্ট থেকে কি হতে হবে, 2টা রে নির্গত হতে হবে, তবেই তুমি কি করবে, অবজেক্টটাকে তুমি মিররের মধ্যে দেখতে পারবে, তোমার ইমেজটা মিররের সামনে বা ভার্চুয়াল বা রিয়েল ইমেজ দেখতে পারবে। এখন তোমাদের কাছে এই কথাগুলো বারবার আসবে যে ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ, তাহলে ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ ব্যাপারগুলো কি, দেখো আমার কথা শোনো। ভার্চুয়াল ইমেজ হলো মিথ্যা ইমেজ। ভার্চুয়াল ইমেজ সবসময় কি হবে, ভার্চুয়াল ইমেজ সবসময় মিররের ভিতরে হয়, পিছনে হয়, সেটা ভার্চুয়াল। আর রিয়েল ইমেজ হবে মিররের সামনে হবে। ঠিক আছে, কিন্তু এখন কথা হলো, এখানে বলা হয় যে একটা প্রুফ আছে, যে সায়েন্টিস্টরা প্রুফ করে দেখেছে, বা তুমি প্র্যাকটিক্যালও দেখতে পারো, বড় ক্লাসে যখন উঠবে তোমরা দেখবে, বলা হয় যে যে তোমার যে রিয়েল ইমেজ আছে সেটাকে পর্দায় স্ক্রিনে ফেলা যায়, মানে রিয়েল ইমেজ যদি তুমি পর্দায় এটাকে দেখা যায়, কিন্তু যেটা ভার্চুয়াল ইমেজ সেটা পর্দায় দেখা যায় না। তোমার যে প্রতিবিম্ব তুমি আয়নাতে দেখছো, সেটাকে তুমি চাইলে আবার যদি রিয়েল ইমেজ হয়, তাহলে সেটা কি হবে, একটা পর্দার মধ্যে সেটা আবার বেশি উঠবে, যদি সামনে পর্দা রাখো। ঠিক আছে, আর ভার্চুয়াল হলে এটা দেখা যাবে না, এটা মিলিয়ে যাবে। তো এটার জন্য একটা মোমবাতির একটা পরীক্ষা আছে। মোমবাতির মানে এভাবে প্লেস করা হয়, যে এখানে একটা কনকেভ মিরর রাখা হলো, হ্যাঁ, তারপর এখানে কোথাও একটা বস্তুকে রাখা হলো, হ্যাঁ, তারপর এখানে একটা স্ক্রিন রাখা হলো, কি রাখা হলো, একটা পর্দা রাখা হলো। তারপর দেখা গেল যে কি, যে এখান থেকে তো রশ্মিগুচ্ছ আসবে, বাড়ি খাবে, তার রিফ্লেক্টেড হয়ে, দেখো পুরো ঘটনা হলো। তো আমরা বললাম কি, যে যদি রিয়েল ইমেজ হয় সেটা কোথায় দেখা যায়, পর্দার মধ্যে। আর রিয়েল ইমেজ মনে রাখবে সবসময় উল্টে যায়, পর্দাতে কি হয়ে যাবে, ইনভার্টেড হয়ে যায়। রিয়েল ইমেজ পর্দাতে ধরা পড়ে, কিন্তু সেটা কি হয়ে যাবে, উল্টে যায়, ইনভার্টেড হয়ে যায়, রিয়েল ইমেজ এমন হয়। ঠিক আছে, দেখো একটা ব্যাপার বুঝো, আমি কি বললাম, যে একটা ইমেজ প্রমোশনের জন্য মিনিমাম আমার 2টা রে থাকা দরকার। এখন দেখো, যদি মনে করো এটা হলো কনকেভ মিররের কেস, যতগুলো পড়াচ্ছি, দেখো কনকেভ মিররের সামনে তো ইনফিনিটিতে কি রাখা আছে, একটা অবজেক্টকে প্লেস করা হলো ইনফিনিটি, তাহলে কি হবে, ইনফিনিটি থেকে রে আসবে, মনে করলে একটা রে আসলো, রে আসে কি করবে, এখানে হিট করবে, হ্যাঁ, রিফ্লেক্টিং সারফেসে হিট করবে। আমি কি বললাম, যদি প্যারালাল অ্যাক্সিসের সমানে আসে, তাহলে সেগুলো কি করবে, হিট করে ফোকাল দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আসলো ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আসলো ফোকাস দিয়ে বেরিয়ে গেল। তাহলে এই যে পয়েন্ট, যেখানে দুটা রে এই যে মিললো, দুটার থেকে বেশি হলে তারও কোনো কথা নেই, 3টে হতে পারে। যদি মিররটা আমি বড় করে দিই, সেটাও এদিকে যাবে, আরো বেশি হয়ে যাক, সেটাও এদিকে দিয়ে যাবে। মূলত যতগুলো রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল আসবে, সবগুলা রে এসে মিট হবে কোথায়, ফোকাসে। তার মানে মনে করো অনন্তে ইনফিনিটিতে একটা বস্তু আছে, এটার বস্তুটা হলো কত, এতটুকু হাইটের একটা বস্তু আছে, এভাবে রাখা আছে এ বি, এটা তার হাইট। ঠিক আছে, তো বস্তুটা দেখো ইমেজ ফর্ম হয়েছে কোথায়, এখানে, মানে ইনফিনিটিতে রাখা আছে বস্তু, হ্যাঁ, ইনফিনিটিতে রাখা আছে বস্তু, সেটা ইমেজ ফর্ম হলো কোথায়, হলো ফোকাস পয়েন্টের মধ্যে হলো, কোথায় হলো ইমেজ ফর্ম, দেখো একদম ছোট পয়েন্ট, এটা কিন্তু বস্তু,
এত বড় বস্তু এখানে এসে কি হয়ে গেল, ইনফিনিটি থাকার ফলে ছোট্ট হয়ে গেল। কিন্তু দেখো বস্তুটার যে ইমেজটা ফর্ম হয়েছে, ইমেজ কোথায় ফর্ম হচ্ছে, মানে ইমেজটা হয়েছে ফোকাসের মধ্যে, আবার মিররের সামনে হয়েছে। কোথায় হয়েছে? মিররের সামনে হয়েছে। তার মানে কি বোঝা গেল, যে ইমেজের ব্যাপারে যদি কোয়েশ্চেন করে, ইমেজ কোথায় হলো? ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আর আমি বলছি যদি মিররের সামনে হয়, মিররের সামনে যদি ইমেজ ফর্মেশন হয়, তাহলে সেটাকে রিয়েল ইমেজ বলা হয়, মানে সত্যিকারের ইমেজ। ঠিক আছে, তুমি এটাকে টাচ করতে পারবে, কিন্তু এটা ফিজিক্যালি বিদ্যমান না, মানে এটা কোনো সলিড কোনো প্রমাণ নেই, কিন্তু তুমি এটাকে ধরতে পারবে। আমি বুঝতে পারলাম? তুমি শুধু ফিল করতে পারবে, আচ্ছা আচ্ছা এখানে আমার ইমেজটা আছে, কিন্তু তুমি এটা কোনো সলিড এরকম বডি তৈরি নেই, জাস্ট ইমেজ দেখবে তুমি চোখে। এবার দেখো আর কি কি হতে পারে, ইমেজ ইনভার্টেড, আর ইমেজটা উল্টে যাবে। রিয়েল ইমেজ হলে কি হয়, রিয়েলের সাথে একটা কথা কমন, ইনভার্টেড। রিয়েল ইমেজ কি হয়ে গেল এখানে, রিয়েল ইমেজ এসে এখানে ইনভার্টেড, উল্টে গেল। আরেকটা দেখো, যদি ইনফিনিটি বস্তুটাকে রাখা হয়, তাহলে তার ইমেজের যে ইমেজটা হবে, ইমেজটা অনেক স্মল হয়ে যাবে, হ্যাঁ, হাইলি ডিমিনিশড হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। তাহলে ইনফিনিটির কেসটা বোঝা গেল, যে ইনফিনিটি কোনো একটা বস্তু রাখলে সেটা ফোকাসের মধ্যে কি করে, ফোকাসের মধ্যে তোমার তার ইমেজ ফর্মেশন হয়, আর এবং সেটা অনেক ছোট হয়, কিন্তু সেটা রিয়েল হয়, সত্যিকারের হয়। সেকেন্ড কেস, যদি সেটাকে আমি কি করি, অবজেক্টটাকে ইনফিনিটিতে না রেখে যদি এখানে রেখে দিই, বিয়ন্ড সেন্টার অফ কার্ভেচার, মানে সেন্টার থেকে একটু এদিকে সামনে রেখে দিই। আগে তো ছিল এটা অসীমে, ইনফিনিটি থেকে একটু সামনে আনলাম, কোথায় আনলাম, মোটামুটি আমি সেন্টারের কাছাকাছি আনলাম, একটু দূরে রাখলাম। কোথায় যদি প্লেস করি, তাহলে সমান্তরাল যদি রশ্মিগুচ্ছ বের হয়, তাহলে রিফ্লেক্টেডের পর কোন দিকে আসবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। সেম ভাবে যদি সেন্টার দিয়ে যায়, সেটা আবার কোন দিকে যাবে, সেন্টার দিয়ে বেরিয়ে যাবে। কি পড়ালাম আগে, সেন্টার দিয়ে যদি ইনসিডেন্ট রে আসে বা সেন্টার হয়ে বেরিয়ে যায়, আর সমান্তরাল প্রিন্সিপাল এক্সিসের সমান্তরাল যে রেগুলো আছে, প্যারালাল আছে, সেগুলো কি হয়ে যায়, ফোকাস দিয়ে বেরিয়ে যায়। তাহলে এখানে দেখো, যে পয়েন্টে মিট হলো, আসলো বেরিয়ে গেল, এই পয়েন্ট আসলো আবার এই পয়েন্ট, যে পয়েন্টের মধ্যে দুটা রশ্মি রিফ্লেকশনের পরে মিলিত হয়, হ্যাঁ, মিটিং পয়েন্ট আফটার রিফ্লেকশন, যে পয়েন্টে তারা কি করবে, রেগুলার মিটিং করবে, হ্যাঁ, মিট হবে। এই যে পয়েন্ট, এখান থেকে যদি আমি কি করি, দেখো অবজেক্টটা মাথা ছিল এইভাবে, আর এবার হয়ে গেছে উল্টো, এইভাবে ইমেজটা হয়ে গেছে উল্টো, ইনভার্ট হয়ে গেছে। দেখো এইভাবে ছিল, এটা উল্টো এইভাবে হয়ে গেছে, এবং দেখো কত ছোট হয়ে গেছে। তার মানে কি কি বৈশিষ্ট্য পেলাম এখানে, ফার্স্ট বৈশিষ্ট্য পেলাম, ইমেজ ইজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর। ইমেজ আবার কোথায় বললো, কনকেভ মিরর, এটা কনকেভ মিররে ইমেজটা সামনে বললো, মানে তাহলে সামনে বলেছে, মানে সামনে হচ্ছে মানে রিয়েল ইমেজ, আর রিয়েল ইমেজ মানে ইনভার্টেড হয়ে গেছে। তারপর একবার কি হয়ে গেল, এটা তোমার দেখো অবজেক্ট যত বড় তার থেকে অনেক ছোট হয়ে গেছে ইমেজটা, তো স্মলার মানে ডিমিনাইজড হয়ে গেছে। তাহলে দুইটা কেস গেল। দুইটা কেসের পরে আমরা যদি তৃতীয় নাম্বার কেস করি, তো প্রথমে কোথায় পেলাম, ইনফিনিটিতে, তারপর পেলাম সেন্টারের কাছাকাছি, তারপর এখন যদি কি করি, সেন্টারের মাঝখানে রেখে দিই, অবজেক্টটাকে কোথায় রেখে দিলাম, সেন্টারের মাঝখানে। যদি অবজেক্টটাকে আমি সেন্টারের মাঝখানে রেখে দিই, তাহলে কি কি হতে পারে, দেখো ফার্স্ট এখান থেকে একটা সমান্তরাল রয়ে গেল, প্যারালাল একটা রয়ে গেল, রেগে কোটা মিট করবে, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। তারপর আরেকবার কি হলো, আরেকটা রে কি হলো, ফোকাস দিয়ে গেল। আমি আরেকবার পড়েছি যে ফোকাস দিয়ে কোথা দিয়ে বেরিয়ে যাবে, ফোকাসে গেলে, ফোকাস দিয়ে যদি ইনসিডেন্ট হয়, যদি মিরর সারফেসে হিট করে, সে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ, আর যেটা সমান্তরাল গেছে সেটা ফোকাস হয়ে বেরিয়ে যাবে। তার মানে দেখো দুটোটা মিট করেছে কোথায়, এই পয়েন্টে। তাহলে এই যে পয়েন্ট, তাহলে এখান থেকে এখানে যদি আমি ইমেজটা ফরমেশন বানাই, ফিগারটাকে বানাই, তাহলে কি হয়ে যাবে, এটা মাথা ছিল এদিকে, এখন মাথা হয়ে যাবে নিচের দিকে, যদি এটাকে মিলাই। তার মানে কি বোঝা গেল, আয়নার সামনে আছে তো রিয়েল, ইমেজটা রিয়েল, কিন্তু তার সাথে কি হয়ে গেছে, ইনভার্টেড। দেখো মাথা উপরে মাথা নিচে, তার সাথে কি হয়ে গেছে, ইনভার্টেড। আবার কি হয়ে গেছে, যদি সেন্টারে কোনো একটা বস্তুকে রাখি, এটার যতটুকু উচ্চতা, এটারও ঠিক ততটুকু উচ্চতা, মানে বোঝা গেল যে সেন্টারের মধ্যে কোনো একটা বস্তুকে তুমি যদি প্লেস করো, তাহলে তার ইমেজটাও কি হবে, সমান হয়ে যাবে, কার, অবজেক্টের সমান হয়ে যাবে ইমেজ। আরেকটা কেস যদি তুমি এখানে খেয়াল করো, তো আমি কতটুকু পর্যন্ত আসলাম, ইনফিনিটি থেকে সেন্টারে একটু আগে, তারপরে সেন্টারে, এবার সেন্টার থেকে ক্রস করে কার মাঝখানে, সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি বস্তুটাকে রেখে দিই, হ্যাঁ, সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি বস্তুটাকে রেখে দিই, তাহলে কি হবে, দেখো কি হচ্ছে, বস্তুটা আছে এখানে, ভালো কথা, আমার রিফ্লেক্টিং সারফেস হলো এখানে, প্রথমত রে যাবে, একটা রে বেরোলো, যদি সমান্তরাল হয় প্রিন্সিপাল এক্সিসে, তাহলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে, হ্যাঁ। আর যদি সেটা কি হয়, দেখো যদি এটা এভাবে যায়, রিফ্লেকশন পর কি হবে, দেখো এটা মানে কি হলো, এই সেন্টার থেকে যদি একটা রশ্মি যায় এভাবে, হ্যাঁ, তাহলে কি হবে, রিফ্লেকশনের পর আবার সেন্টার হয়ে বেরিয়ে আসবে। চলো আমি এটা মুছে দিচ্ছি, দেখো ভালো করে দেখো ফিগারটা, এখান থেকে গেল, পারি গেল রিফ্লেক্টিং সারফেসে, রিফ্লেকশন হয়ে এদিকে চলে আসবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, সমান্তরাল ফোকাস দিয়ে বেরিয়ে যায়। এবার দেখো
যদি সেন্টার বরাবর যায় তো সেন্টার হয়ে বেরিয়ে আসবে। তো বেরিয়ে আসার পর কোথায় মিলবে দুটোটারে? আপনার রিফ্লেকশন করার পর দেখো দেখো রিফ্লেকশন করার কোথায় মিট করছে? এখানে। তার মানে কি বোঝা গেল? যদি আমি একটা বস্তুকে সেন্টার আর ফোকাসের মাঝখানে রাখি দিই, কোন একটা বস্তুকে সেন্টার আর ফোকাসের ঠিক মাঝখানে রাখি, তাহলে তার যে ইমেজ ফরমেশন হয় সেটা অনেক বড় হয়ে যায়। কি হয়ে যায়? কম্পারিজন টু অবজেক্ট ইমেজটা বড় হয়ে যায়, তার পাশাপাশি সেটা উল্টে যায়, ইনভার্টেড হয়ে যায়। তাহলে কি কি পেলাম? কিন্তু ইমেজটা কোথায় ফর্ম হলো? কনকেভের মিররের সামনে হলো, তার মানে রিয়েল আর ইনভার্টেড, রিয়েল ইমেজ আর ইনভার্টেড। তার পাশাপাশি এটা কি হলো? ম্যাগনিফাইড, মানে অনেক বড় হয়ে গেল, অরিজিনাল অবজেক্টের থেকে ইমেজটা অনেক বড় হয়ে গেল। তারপরে এখানে যদি আরেকটা কেস দেখতে যাই, দেখো 5 নম্বর কেস কি বলা হয়েছে? যদি আমি বস্তুটাকে, আগে তো ছিল সেন্টার আর ফোকাসের মাঝখানে, আর ওইদিকে সরিয়ে দিচ্ছি, এবার ফোকাসের মধ্যে রেখে দিলাম। তাহলে ফোকাসের মধ্যে রাখলে কি হবে? দেখো এখান থেকে একটা রে গেল প্রিন্সিপাল অ্যাক্সিসে, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল। তারপর যেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে বেরিয়ে গেল। মানে যদি বস্তুটাকে তুমি ফোকাসে রাখো, তারা কোনো দিনও মিলবে না, কোনো দিনও মিলবে না, ঠিক আছে? কিন্তু দেখো মানে কন্টিনিউয়াসলি সেটা একটা ডিস্টেন্স মেনটেন করে করে চলতেই থাকবে এভাবে, ঠিক আছে? তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা গেল, যেহেতু ইমেজটা কোথা হলো? ইমেজটা সামনে হলো, তার মানে এটা কি রিয়েল ইমেজ। আর যদিও হয়, এটা কি ধরনের হবে? সামনে ইনভার্টেড হবে। কি হয়ে যাবে? সবগুলো কেস দেখেছি আমরা, এগুলো হয়ে যায় ইনভার্টেড কেস। আর সেটা অনেক বড় হবে যদি হয়, হ্যাঁ, ম্যাগনিফাইড, অনেক বড় হয়ে যাবে ইমেজটা কোথাও গিয়ে যদি ফরমেশন। এবার দেখো 6 নম্বর কেস যদি আমরা পর্যবেক্ষণ করি, এই একটা মাত্র যতগুলো কেস দেখেছি, ফার্স্টটা কেসে আমরা কি দেখলাম? ইমেজ সবগুলো রিয়েল ছিল আর ইনভার্টেড ছিল, রিয়েল আর ইনভার্টেড। এই একমাত্র 6 নম্বর কেস যেখানে কি হয়ে যাবে? ইমেজটা ভার্চুয়াল হয়ে যাবে। যেমন ইনফিনিটি থেকে আমরা কতটুকু ছিলাম? ফোকাস পর্যন্ত ছিলাম, এতটুকু এসেছি। এখন যদি আমি বস্তুটাকে কোথায় রেখে দিই? বিটুইন ফুল এন্ড ফোকাস, মানে আগে তো ফোকাস পর্যন্ত ছিলাম, এখন কি করলাম? ফুল আর ফোকাসের মাঝখানে রেখে দিলাম, বস্তুটাকে এখানে রেখে দিলাম। তাহলে কি হবে? একটা এইভাবে বেরোবে, হ্যাঁ। তাহলে কি হলো? যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল হয় তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা কি হবে? যে মাথা থেকে যদি আমি টানি, এভাবে যাবে, সেন্টার অফ কার্ভেচার হয়ে বেরিয়ে যাবে। তার মানে দেখো ইমেজটা কোথায় হলো? ইমেজটা যদি ফরমেশন হয়, ইমেজটা ফরমেশন এভাবে হয়। দেখো এটাকে যদি আমি বর্ধিত করি আর এই জায়গাটাকে বর্ধিত করি, ইমেজটা দেখো আয়নার পিছনে কি হচ্ছে? কোথায় হচ্ছে? আয়নার পিছনে হচ্ছে। এই একটা মাত্র কেস, যেখানে কি হয়, কারণ দেখো এদিকে যদি তুমি খেয়াল করো, তারা যদি আসে কন্টিনিউসলি, তাদের মধ্যে এগুলা এই যে ডিস্টেন্স, এগুলো বাড়তেই থাকবে, এগুলো এভাবে যেতেই থাকবে, এগুলো কখনো অনন্ত অনন্ত পর্যন্ত যাবে, এগুলো মিলবে না, ঠিক আছে? তো এটা কোথা হয়? এটা পর্দায়, এটা মিররের পিছনে গিয়ে লাগে, ঠিক আছে? তো ইমেজটা এই কেসে একমাত্র এই একটা কেস, যদি তোমার ফোকাস আর ফুলের মাঝখানে তুমি একটা বস্তুকে রাখো, তার ইমেজ কোথা হয়? মিররের পিছনে হয়। আর সেটা অরিজিনাল অবজেক্ট থেকে অনেক বড় হয়ে যায়। এবং সবগুলো কেসে তো ইনভার্টেড ছিল, কিন্তু এই কেসে ইনভার্টেড হবে না, সেটা সোজা হবে, মানে ইরেক্ট হবে। বস্তু যেভাবে, অবজেক্টও সেভাবে, শুধু পার্থক্য এতটুকু, অবজেক্টের তুলনায় ইমেজটা অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল কেস, হ্যাঁ। তো বিহাইন্ড দ্য মিররে হবে ইমেজটা ফরমেশন, আর এটা হবে ভার্চুয়াল ইমেজ। আর কি হয়ে যাবে? ইরেক্ট, মানে সোজা হবে, আপরাইট হবে। এটা যেরকম মাথার দিকে থাকবে, আর এটা অরিজিনাল অবজেক্ট থেকে ইমেজটা অনেক ম্যাগনিফাইড, অনেক বড় হয়ে যাবে। এই ছিল কেস। এই ছিল তোমার এই 6টা কেস ছিল কনকেভ মিররের উপর। তারপর এখন আমরা দুটো কেস আছে যেগুলা কনভেক্স মিররের, সেগুলো পড়বো। দেখো এখানে কি হচ্ছে। দেখো একটা অবজেক্টে কোথায় রাখলাম? আমি ইনফিনিটিতে রাখলাম, অনেক দূরে রাখলাম। তো এগুলো কি হলো? দেখো কনভেক্স মিরর কি থাকে? এই যে যেটা বললাম, হ্যাঁ, এটা রিফ্লেক্টিং সারফেস। তো অসীম থেকে, হ্যাঁ, রে এসে কি করলো? এখানে হিট করলো। যেগুলা তোমার কি করে? হিট করে কনকেভ মিররের রিফ্লেক্টিং সারফেসে, তারপর কোথায় গিয়ে মিলিত হয়? ফোকাসে গিয়ে মিলিত হলো। এখান থেকে রশ্মি আসলো, হিট করলো, যেটা তোমার সেন্টার দিয়ে গিয়ে আবার কি করবে? এটা এই যে ফুল বরাবর গেলে ফুল বরাবর ফিরে আসবে। আবার এদিকে দেখো, যদি প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর গেলে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর ফিরে আসে। এবার দেখো এটা যদি কি হয়, যদি এখানে গিয়ে সমান্তরাল, প্রিন্সিপাল অ্যাক্সিস সমান্তরাল গেল, তাহলে সে কি হবে? ফোকাসে গিয়ে মিলিত হবে। মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল যতগুলো, প্যারালাল যতগুলো তোমার রে আছে, সবগুলো কোথায় গিয়ে মিলিত হয়? রিফ্লেকশনের পরে ফোকাসে গিয়ে মিলিত হয়। তার মানে কি বোঝা গেল? যে কনভেক্স কনভেক্স মিররে ফোকাসের মধ্যে তোমার কি হবে? ফোকাসের মধ্যে ইমেজ ফরমেশন হবে। আর দেখো অবজেক্ট যতই বড় হোক না কেন, অনেক ইমেজটা অনেক ছোট হয়ে যাবে, এটা পয়েন্টের সমান। তাহলে কি হলো? তাহলে ইমেজটা কি হবে? দেখো এটা তো সামনে, ঠিক আছে? দেখো
তাহলে আগে একটা কেস করেছি মনে আছে, দেখো তোমাদের দুটো পয়েন্ট মনে রাখতে বলেছিলাম যে কনভেক্স কেসে কি হয়, কনভেক্স কেসে ইমেজ ফরমেশন হয় রিয়েল, কি হয় সরি ভার্চুয়াল হয়, কি হয় ভার্চুয়াল ইমেজ ফরমেশন হয় ভার্চুয়াল, যেগুলো মিথ্যা ইমেজ। কেন মিথ্যা ইমেজ? কারণ এটা পিছনে হয়েছে, হ্যাঁ মিররের পিছনে হয়েছে, আর সেটা দেখো অনেক স্মলার, মানে হাইলি ডিমিনাইজড হয়ে যাবে, হাইলি অনেক ছোট হয়ে যাবে পয়েন্টটা, পয়েন্ট মানে একদম পয়েন্টের সমান হয়ে যাবে ইমেজটা। তারপর আরেকটা কেস দেখো, এখানে কেসটা হলো কি, যদি আমি কোথায় রাখি, এই দেখো এটা হলো ফুল, আর মানে হলো অবজেক্ট বিটুইন ইনফিনিটি এন্ড ফুল, যদি ফুল আর ইনফিনিটির মাঝখানে কোথাও একটা জায়গায় যদি রাখি আমি, ফুল আর ইনফিনিটির মাঝখানে কোথাও একটা জায়গায় যদি অবজেক্টকে আমি রাখি, তাহলে কি হয় দেখো, তাহলে হয় এমন, এখান থেকে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ আছে, হ্যাঁ রেগুলার আছে, রে কি করবে রিফ্লেকশনের পরে ফোকাসে যাবে, ঠিক আছে। এখানে দেখো যেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাওয়ার কথা, সেটা কোথায় আবার একই পথে ফিরে আসে, যেটা সেন্টার দিয়ে যায়, তো ফিরে আসলো। এটা যদি আমি বর্ধিত করি, তাহলে দেখো পয়েন্ট দুটো কোথায় ক্রস করেছে, একটা পয়েন্ট রিফ্লেকশনের পর ফোকাসে আসলো, আরেকটা এইভাবে গেল, তো এই পয়েন্টটা তারা কেটেছে, ঠিক আছে, এই পয়েন্টে মিলিত হয়েছে রিফ্লেকশনের পর রেগুলার এই পয়েন্টে মিলিত হয়েছে, তার মানে এখানে কি হলো ইমেজ ফরমেশন হলো। তাহলে ইমেজ ফরমেশনটা দেখো অ্যাকচুয়াল যে অ্যাকচুয়াল অবজেক্ট থেকে ইমেজ অনেক ছোট হয়ে গেছে, তাহলে ডিমিনিশড হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর তাহলে কি বলছি, যেটা তোমার রিফ্লেক্টিং সারফেস ছিল এখানে আর ইমেজ হয়েছে পিছনে, তার মানে সেটা কি ইমেজ ভার্চুয়াল, আর যদি সামনে হতো তাহলে রিয়েল ইমেজ হতো। আর আরেকটা জিনিস ছিল দেখো মাথা সমান, তার মানে কি আপরাইট বা ইরেক্ট বলতে পারো তুমি। দেখো সাইন কনভেনশনের ব্যাপারটা আগে বলেছি, চলো আরেকটু বলে দিই। সাইন কনভেনশন, এটা যদি মিরর হয়, মিররের সামনের দিকে যদি কি থাকে, যদি তোমার কোনো বস্তু থাকে, যখন একটা বস্তুকে রাখলাম তো সেটা ইউ বস্তু কি ধরি আমরা, ইউ নেগেটিভ হয়ে যায়, আর উপরের দিকে থাকলে পজিটিভ, নিচের দিকে থাকলে নেগেটিভ। সেম ভাবে এদিকে যদি অবজেক্ট থাকে তাহলে কি হয়ে যাবে, অবজেক্ট যদি সামনে থাকে, এখন যেটা যে কেসগুলো দেখালাম, তাহলে অবজেক্ট নেগেটিভ, ঠিক আছে, উপরের দিকে থাকলে পজিটিভ, নিচের দিকে থাকলে নেগেটিভ। আর এদিকে থাকলে, পিছনের দিকে থাকলে পজিটিভ, পিছনের দিকে থাকলে পজিটিভ, এদিকে সামনের দিকে থাকলে, মিররের সামনের দিকে থাকলে নেগেটিভ, পিছন দিকে থাকলে পজিটিভ, ডিস্টেন্স ওয়াইজ। আর হাইট ওয়াইজ উপরের দিকে থাকলে পজিটিভ, নিচের দিকে থাকলে নেগেটিভ। তো দেখো এখন একটা কোয়েশ্চেন তোমাদের কাছে, যে অ্যাকচুয়ালি আমরা যে ধরো গাড়ির যে হেডলাইট গুলো আছে, হ্যাঁ গাড়িতে যে হেডলাইট গুলো থাকে, এগুলোতে আমরা কি ধরনের মিরর ব্যবহার করি, কনকেভ না কনভেক্স? দেখো গাড়ির হেডলাইটে আমরা কি মিরর ব্যবহার করি, কনকেভ মিরর আমরা ব্যবহার করি। কেন ব্যবহার করি বলছি, আরো আছে, যেমন টেলিস্কোপ, তারপর শেভিং মিরর এন্ড সোলার ফার্নেস, এই সবগুলোতে আমরা কি ধরনের মিরর ব্যবহার করি, কনকেভ। আর কনভেক্স করি আমরা গাড়ির যে রিয়ার ভিউ, সাইটের যে তোমার আয়নাটা থাকে, যেটা দিয়ে অন্য অবজেক্টকে দেখতে পাই আমরা যে কোনো গাড়ি আসছে কিনা, হ্যাঁ এগুলো হলো কি রিয়ার ভিউ মিরর বলা হয় এগুলাকে, ঠিক আছে। এগুলাতে কোন ধরনের মিরর ইউজ করা হয়, কনভেক্স মিরর। এখন দেখো যে ব্যাপারটা বললাম, যে কনভেক্স মিরর কি করে গাড়ির হেডলাইটে, কেন আমরা কনকেভ মিরর কেন গাড়ির হেডলাইটে আমরা ব্যবহার করি। লাইটের কাজ হলো কি, লাইট কি করে, লাইটের কাজ হলো সে বিক্ষিপ্ত মানে স্ক্যাটারিং আলো দেবে, ঠিক আছে, চারিদিকে। তো আলো মানে কি, এখান থেকে রশ্মি বেরোচ্ছে, এখানে যাবে, এভাবে যাবে, সোজা যাবে, এভাবে যাবে, ঠিক আছে, এভাবে যাবে। তো আমি একটু আগে পড়ালাম যে যতগুলো কনকেভ মিরর আছে, এগুলা যদি এভাবে হিট করে, তার হিট করে রিফ্লেক্টিং উপর কোন দিকে যাবে। আর দেখো আরেকটা কেস, এটাকে যদি লাইটটাকে যদি দেখো এটা যে কোনো জায়গায় রেখে দিই, তাহলে তোমার কি করবে, রিফ্লেকশনের পরে ওই যে সমান্তরাল, দেখো সমান্তরাল রুলগুলো মানবে না। কিন্তু একটা জিনিস দেখো, একটা বস্তুকে যদি আমরা কোথায় রেখে দিই, যদি একটা ফোকাসের মধ্যে রেখে দিই, হ্যাঁ মিররের ফোকাসের মধ্যে রেখে দিই, সেন্টারে না রেখে, তাহলে কি হবে, এখান থেকে যে আলোক রশ্মিগুলো আসবে ফোকাসে রাখলে কি হয়, সমান্তরাল, ওই যে প্রিন্সিপাল এক্সিসের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, প্রিন্সিপাল এক্সিসের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করি, এখানে কনকেভ মিরর লাগিয়ে দিই, কারণ যে লাইটগুলা কি হয়, লাইটগুলা মানে লাইটটাকে রাখি ফোকাসের মধ্যে রাখলে কি হয়, যে রেগুলা এখানে এসে হিট করে কনকেভ মিররের সারফেসে, তারপর সেটা সমান্তরাল রশ্মি হয়ে বেরিয়ে যায় ফোকাসে রাখলে। আর ফোকাসের অন্য জায়গায় রাখলে এভাবে হবে না কেসটা। এজন্য আমরা যে গাড়ির হেডলাইটে কি করি, আর এই যে দূরে যদি কোনো অবজেক্ট দেখতে পাই, কারণ রশ্মির কারণে তো আমরা দেখি কোনো একটা বস্তুকে, আলোক রশ্মির দরুন, এই কারণে আমরা ফোকাসের মধ্যে রাখি কোন একটা লাইটকে, বাল্বকে। এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা হলো ফোকাল লেন্থ আর কার্ভেচার, যে রেডিয়াস অফ কার্ভেচার মধ্যে কি সম্পর্ক। আমি আগেও বলেছিলাম যে তোমার যদি এটা একটা কনকেভ মিরর হয় বা কনভেক্স মিরর ধরো তুমি, এখানে কি থাকে, সেন্টার থাকলো, এখানে কি থাকে, এখানে হলো ফুল, আর এখানে হলো সেন্টার অফ কার্ভেচার, আর তার ঠিক মাঝখানে থাকে ফোকাস পয়েন্ট। তার কি দিলাম, এই সেন্টার থেকে ফুল পর্যন্ত ডিস্টেন্স, এটাকে বলা হয় রেডিয়াস। আর দেখো, আর যে ফুল থেকে যে ফোকাস পর্যন্ত ডিস্টেন্স, এটাকে বলা হয় ফোকাস ডিস্টেন্স। তার মানে এই দেখো পুরো ডিস্টেন্স যদি আর হয়, আর তাদের ঠিক মাঝখানে যদি তোমার ফোকাস পয়েন্ট থাকে, এখান থেকে এই ডিস্টেন্সে যদি ফোকাস হয়ে থাকে, তাহলে এই ডিস্টেন্সটা কি হবে, ফোকাসই হবে, ফোকাস লেন্থই হবে।
মানে এই পয়েন্টটা ফোকাসটা ঠিক দুইটার মাঝখানে আছে, তো এদিকে যদি এফ হয় এদিকেও এফ হবে, তার মানে কি দাঁড়ালো আর সমান সমান এফ প্লাস এফ মানে 2f, আর সমান সমান এফ প্লাস এফ মানে 2f। এখান থেকে যদি তুমি ফর্মুলা তুমি যদি এটা অ্যানালাইজ করতে যাও, এই ফর্মুলাটা দেখো f ইকুয়াল টু r বাই 2, তুমি যদি এটাকে ভাঙো যদি গুণ করো তাহলে কি হয়ে যাবে 2f সমান সমান r হয়ে যাবে। চলো এটা ম্যাথমেটিক্যাল, তাহলে 2f সমান সমান কি হয়ে যাবে r, তাহলে এটা ছিল কারেক্ট আনসার এখানের মধ্যে। হ্যাঁ, তো দেখো এখানে যে একটা নিউমেরিক্যাল আছে, যে দেখো কোয়েশ্চনটা হলো রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাল লেন্থের মধ্যে কি রিলেশনশিপ। আচ্ছা, এখন আমরা যে একটা দেখো আমার সামনে একটা কোয়েশ্চন এসছে, তাহলে কোয়েশ্চনটা দেখো কি হবে। কোয়েশ্চনটা বলা হয়েছে একটা রিলেশনশিপ দেখানোর জন্য, কার কার মধ্যে, রেডিয়াস অফ কার্ভেচার আর ফোকাল লেন্থের মধ্যে। তাহলে আমি দেখো নর্মালি কি হয়, যে একটু আগে যে গাড়ি হেডলাইটের ব্যাপারটা বুঝিয়েছিলাম, এটা তো বুঝেছো। আচ্ছা চলো এই কেসটা দেখো, এটা যদি একটা কনকেভ মিরর হয়, এখানে ধরো তোমার কি আছে সেন্টার আছে, তারপর এখানে হলো পুল, সেন্টার আর পুলের ঠিক মাঝখানে কি আছে, এখানে হলো ফোকাস পয়েন্ট আছে। তারপর আমরা জানি যে কি এই যে পুল থেকে সেন্টার পর্যন্ত তুমি যদি এটাকে একটা সার্কেল ভাবো মনে মনে, ঠিক আছে, তো তুমি সব জায়গায় কি করবে, যদি এটা সার্কেল রেডিয়াস পাবে, তো এখান থেকে এখানে সেন্টার থেকে যদি তোমার এই যে তোমার যে সেন্টার থেকে যদি তুমি আর্কের উপর, হ্যাঁ এগুলোর উপর যদি তুমি কি টানো, এই যে এটা কি বলা হয় রেডিয়াস, তার মানে কি বোঝা গেল এখান থেকে এই ডিস্টেন্সটাও কি হয়ে গেল আমার রেডিয়াস। আর এখান থেকে এখানে যে ডিস্টেন্স ফুল থেকে যে ফোকাস পর্যন্ত ডিস্টেন্স, সেটা হয়ে যাবে ফোকাস ডিস্টেন্স, প্রথম দিকে বুঝেছিলাম এটা হয়ে যাবে ফোকাস লেন্থ, যেটাকে স্মল এফ দিয়ে ডিনোট করা হয়। তাহলে দেখো পি আর সি এই দুইটা পয়েন্টের ঠিক মাঝখানে এফ পয়েন্টটা আছে, তার মানে এখান থেকে এখানে ডিস্টেন্স যদি এফ হয় তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্সও এফ হবে। মানে এই দুটো পয়েন্টের ঠিক মাঝখানে এফ ছোট এফ আছে, আর যেহেতু এই পয়েন্টটা ঠিক এই দুটোর মাঝখানে আছে, তাহলে এটা যতটুক এটা ততটুক, তার মানে কি দাঁড়ালো আর ইকুয়াল টু এ এফ প্লাস এ এফ, মানে আর সমান সমান 2f। আর যদি এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দিই দুটো দিকে, তাহলে কি পাবো r বাই 2 ইকুয়াল টু f, দুটো দিকে 2 দিয়ে ভাগ করে দিলে, তো এখান থেকে দেখো ফর্মুলা কি দাঁড়ালো r বাই 2 ইকুয়াল টু f, মানে এটা। মোরাল অফ দ্য স্টোরি যে রেডিয়াস সবসময় কি হয়ে যায়, এখান থেকে সেন্টার থেকে যে পুল পর্যন্ত ডিস্টেন্সে কি বলা হয় রেডিয়াস বলা হয়, আর ঠিক মাঝখানে যদি ফোকাস পয়েন্ট f থাকে, এটা যতটুকু ডিস্টেন্স f, এটা ততটুকু ডিস্টেন্স f, মানে r সমান সমান f প্লাস f 2f। চলো এবার আমরা দেখবো যে প্রিভিয়াস ইয়ারে আমাদের কি কি ধরনের কোয়েশ্চেন এসেছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। চলো এত সময় যা কনসেপ্ট বুঝালাম, এখানে আরো ডিটেলসে বলে দেবো কিছু কিছু পয়েন্ট যেগুলো তোমার মিসিং হয়েছে, তো পয়েন্টগুলো আমরা আবার আলোচনা করব। দেখো কি বলেছে, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ড্র এ রে ডায়াগ্রাম টু শো দ্য নেচার, কি বলেছে, নেচার, পজিশন আর রিলেটিভ সাইজ অফ দ্য ইমেজ ফর্ম বাই কনভেক্স মিরর when the object is placed at infinity। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যখন একটা অবজেক্ট একটা কনভেক্স মিররে, এটা কি ধরনের মিরর, কনভেক্স মিরর, ঠিক আছে, তো কনভেক্স মিরর যদি আমি কনভেক্স মিরর সামনে যদি ইনফিনিটিতে কোনো একটা বস্তুকে রাখি, তাহলে তার যে অবজেক্টের ফরমেশন হয় সেটা একটা পয়েন্টের সমান হয়, ঠিক আছে। আর যেহেতু আয়নার পিছনে আছে, তো কি হবে, যেটা কোন দিকে ফর্ম হয়েছে, বিহাইন্ড দ্য মিরর, কোথায় হয়েছে, বিহাইন্ড দ্য মিরর, এবং কোন জায়গায়, ফোকাসে হয়েছে, কোন পয়েন্টে, ফোকাসে হয়েছে, ইমেজ ফরমেশন ফোকাসে হয়েছে। তারপর আর কি পেলাম, বললাম যে আয়নার যদি পিছনে হয় তাহলে সেটা ভার্চুয়াল হবে, আর এটা এইভাবে আছে, তো ভার্চুয়াল হলে কি হবে, সেটা সোজাই হবে, এভাবে হবে, ইমেজটা এভাবে হবে, কিন্তু ছোট হবে, অনেক ছোট। হ্যাঁ, তো এটা কি বলা হয়, সাইজ হাইলি ডিমিনাইজড পয়েন্টস, লাইক পয়েন্ট, একদম পয়েন্টের মতো যেটা বললাম। তারপর আরেকটা কোয়েশ্চেন করেছে, এটা ছিল 1 নম্বর কোয়েশ্চেন, যেটা ইনফিনিটিতে প্লেস করা হয়েছে অবজেক্টকে। আরেকটা কোয়েশ্চেন হয়েছে, যখন তুমি অবজেক্টটাকে কোথায় রাখবে, ইনফিনিটি এবং পুলের মাঝখানে, এটা তো ফুল, এই পুল আর ইনফিনিটির কোথাও মাঝখানে তুমি যদি কি রাখো, একটা অবজেক্টকে প্লেস করো, তাহলে বলছে তার ইমেজটা কিরকম হবে, ইমেজের পজিশন কি হবে, নেচার কি হবে, সাইজ কি হবে। তাহলে মনে রাখবে একটু আগে যে 1 নম্বর কেসে দেখেছিলাম, 2 নম্বর কেসে দেখেছিলাম যে এখান থেকে রে যাবে, রে যাওয়ার পর কি হবে, এটা যদি বর্ধিত করি এটা ফোকাসে গিয়ে মিলিত হবে, আর এখান থেকে যে রেটা যাবে যেটা সেন্টারে গিয়ে মিলিত হবে। এবার দেখো এই যে পয়েন্টে দুইটারে মিলিত হলো, এটাকে কি বলা হয়, ইমেজ ফরমেশন হয়, এখানের মধ্যে কি হয়, এটার মধ্যে ইমেজ ফরমেশন হয়। আর যদি পুল আর ইনফিনিটি আর পুলের মাঝখানে কোনো একটা অবজেক্টকে রাখি, তাহলে ইনফিনিটি আর পুলের মাঝখানে কোনো একটা অবজেক্টকে রাখি, তার যে ইমেজ ফরমেশন হয় সেটা কি হয়, অনেক ছোট হয়ে যায়, অরিজিনাল ইমেজ থেকে অনেক ছোট হয়ে যায়। তাহলে
ইমেজটা হয়েছে দেখো কার মধ্যে, ইমেজটা হয়েছে তোমার পুল, হ্যাঁ পুল আর কার মাঝখানে, ফোকাসের মাঝখানে হয়েছে, কি হয়েছে পুল আর ফোকাসের মাঝখানে হয়েছে। আর ইমেজ ফরমেশন কোথায় হয়েছে, এটা তো সামনে, এটা হলো পিছনে, তাহলে বিহাইন্ড দ্য মিরর হয়েছে ইমেজটা। আর নেচারটা কি হবে, যেহেতু পিছনে হয়েছে নেচারটা হবে ভার্চুয়াল আর ইরিক, দেখো যেভাবে আছে টিএস যেভাবে আছে এখানে দেখো এভাবে আছে। আর কি হবে, ডিমিনিশড মানে ছোট হয়ে যাবে, অ্যাকচুয়াল সাইজের থেকে, অ্যাকচুয়াল অবজেক্ট থেকে ছোট হয়ে যাবে। আর এই যে কেসটা একটু আলোচনা করেছিলাম, তো দেখাচ্ছি তোমাদের, এই যে এটা, এই যে এই কেসটা, এজন্য দেখো অবজেক্ট বিটুইন ইনফিনিটি এন্ড পুল, ইনফিনিটি আর পুলের মধ্যে রেখে দিলে কি হবে, এই যে কেস যেটা দেখিয়েছিলাম, সরি এটা হবে যে সমান্তরাল রয়ে গেল, তারপর এটা কথা হবে সমান্তরাল গেলে ফোকাসে মিলিত হলো, তারপর যেটা তোমার কি সেন্টার বরাবর যাবে, এটা এদিকেই যাবে, আবার একই পথে ঘুরে আসবে, রিফ্লেক্ট এখানে বাড়ি গিয়ে এই পথে আসবে। তো এটাকে বর্ধিত করলাম, বর্ধিত করার পরে দেখো রিফ্লেকশন পুরো এই পয়েন্টে মিলিত হয়েছে, তো এখান থেকে অ্যাকচুয়াল অবজেক্টের থেকে ছোট ইমেজ ফরমেশন হয়েছে। এই কেসটি ছিল, এসছে তোমাদের 2025-এ এটা। তারপরে কোয়েশ্চনটা একটু ভালো করে খেয়াল করো, দেখো কোয়েশ্চনটা কি বলেছে, কি হচ্ছে তো বুঝতে পারছি না। দেখো এখানে কি হচ্ছে, দেখো এটা 2024-এর কেস বেসড, হ্যাঁ কেস বেসড কোয়েশ্চন এটা। তাহলে ভালো করে কোয়েশ্চনটা দেখো, এ হাইলি পলিশ সারফেস সাচ এজ এ মিরর, হ্যাঁ রিফ্লেক্টিং সারফেস কি একটা মিরর, most of the light falling on it in our daily life we use two types of mirrors plane, আচ্ছা মিরর টু টাইপস অফ মিরর, একটা কি প্লেন মিরর আর একটা হলো স্ফেরিক্যাল মিরর। তাহলে দেখো the reflecting surface of a spherical mirror may be curved inward, মানে এটা বলা হচ্ছে এটা এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে, ঠিক আছে, রিফ্লেক্টিং সারফেস ভিতরের দিকে হতে, সরি ভিতরের সাইডটা হতে পারে রিফ্লেক্টিং সারফেস অথবা বাইরের সাইডটা হতে পারে রিফ্লেক্টিং সারফেস। তারপর বললো in concave mirrors reflection takes place from the inner surface, তো যেটা বললাম কি হয় কনকেভ মিররে ইনার সারফেস থেকে রিফ্লেকশন হয়, রিফ্লেকশন কোথা থেকে হয়, ইনার সারফেস থেকে হয় কনকেভে, আর কনভেক্সে কোথা থেকে হয়, আউটার যেটা এভাবে থাকে এখান থেকে হয় রিফ্লেকশন। এবার দেখো তারপর তোমাকে কোশ্চেন করা আছে ডিফাইন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ কনকেভ মিরর, তাহলে কনকেভ মিররের প্রিন্সিপাল অ্যাক্সিস ডিফাইন করতে বলেছে। তো আমি দেখো এটাকে ডিফাইন করার মতো কি আছে, আর যেটা বললাম যে এটা কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস একটা ইমাজিনারি স্ট্রেট লাইন হবে, হ্যাঁ যেটা কোথায় যাবে, সবসময় যে প্রিন্সিপাল অ্যাক্সিস এখানে কি থাকে পোল থাকে, আর এখানে কি থাকে সেন্টার থাকে, সেন্টার আর পোল বরাবর যাবে, ঠিক আছে, সেন্টার অফ দা মিরর সারফেস, আর কোথায় থ্রু দা মিররস পোল, এই দুটো বরাবর যে লাইনটা যাবে এটাই, এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। তারপর তোমাদের কোয়েশ্চন ছিল এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন এ কনকেভ মিরর, তাহলে কোন মিররে পড়ছে, একটা কনকেভ মিরর, কেভ মানে গত, কনকেভ মিররে কি হচ্ছে প্যারালাল টু ইটস প্রিন্সিপাল অ্যাক্সিস, আচ্ছা ভালো কথা, এটা হলো পোল মিররের, ঠিক আছে, আর এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, কি হলো concave mirror parallel to its principal axis if the ray after reflection from the mirror passes through the principal axis from a point at a distance of 10 cm from the pole of the mirror। আচ্ছা এই পয়েন্টটা ভালো করে খেয়াল করো, এখন কি বলেছে, এটা একটা ম্যাথ, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য মিরর। এখানে কি বলেছে, রেডিয়াস অফ দ্য কার্ভেচার, আমি মিরর ফর্মুলা না, রেডিয়াস অফ কার্ভেচার উপর ম্যাথ, রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু কি ছিল, আর ইকুয়াল টু 2f, আগে আমি ডিফাইন করে দিয়েছি আর বলবো না এটা, যে কি দুইটা ফোকাল লেন্থের সমান হয়ে যায় রেডিয়াস, কনকেভ হোক বা কনভেক্স হোক, দুটোটা কেসের ক্ষেত্রে এমন হয়। এখানে কোয়েশ্চন দিয়ে দিয়েছে যে তোমার কি দিয়ে দিয়েছে, বলেছে পয়েন্টের ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার, কোথায় থেকে মিররের ফুল থেকে কত সেন্টিমিটার দূরে আছে, 10 সেন্টিমিটার দূরে আছে, মানে এই দেখো তুমি যদি এটাকে ডায়াগ্রামে ড্র করো তুমি বুঝতে পারো ভেরি ইজিলি যে তোমার কি বলা হয়েছে, যে এটা যদি তোমার কনকেভ মিরর হয়, এটা কি ফুল, আর বস্তুটা কতটুকু দূরে আছে বলেছে এখান থেকে ফোকাসের মধ্যে, হ্যাঁ এটা কত 10 সেন্টিমিটার, এখানে কি থাকে আমরা জানি ফোকাস থাকে, ফোকাস পয়েন্ট, আর 10 সেন্টিমিটার, এখান থেকে এখানে ডিস্টেন্স কি বলা হয়, ফোকাস পর্যন্ত ডিস্টেন্স থাকে বলা হয় এফ, তাহলে এফ এর ভ্যালু কত পেলাম 10 সেন্টিমিটার, তো তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে কত পাবে, আর ইকুয়াল টু 2 ইনটু 10, তার মানে বেরিয়ে গেল 20 সেন্টিমিটার, তাহলে আনসার কি হয়ে যাবে, এটা আনসার 20 সেন্টিমিটার, আর রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার। এই কোয়েশ্চনটা দেখো, an object is placed at a distance of 10 centimeter from the pole, মানে কি হলো কনভেক্স মিররে, আচ্ছা কেসটা হলো কনভেক্স মিরর, তো কনভেক্স মিরর কেস কি হয়, দেখো কনভেক্স মিররে নন রিফ্লেক্টিং সারফেস ভিতরের দিকে থাকে, আচ্ছা কনভেক্স মিরর কি বলেছে, an object is placed at a distance of 10 centimeter from the pole, তাহলে পোল থেকে কতটুকু ডিস্টেন্সে রাখা আছে, একটা বস্তুকে রাখা আছে পোল থেকে 10 সেন্টিমিটার দূরে, ভালো কথা,
10 সেন্টিমিটার। চলো এটা হলো 10 সেন্টিমিটার। আর কি বললো, ফোকাল লেন্থ হলো কত, 15 সেন্টিমিটার। তো আমরা জানি এটা যদি হয় একটা কনভেক্স, তাহলে সেন্টার থাকবে এখানে, তো সেন্টার আর পোলের মাঝখানে থাকবে কে, এখানে থাকবে ফোকাস পয়েন্ট। হ্যাঁ, ফোকাস পয়েন্ট এখানে থাকবে, তার মানে কি বলেছে তারা, কতটুকু আছে, ফোকাল লেন্থ হলো ফুল থেকে এখানে মধ্যে ডিসটেন্স হলো 15 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমি কি বললাম, মিররের এদিক থেকে এদিকে থাকলে সবগুলো কি হয়ে যায়, মিররের এদিকে থাকলে নেগেটিভ হয়ে যায়, আর এদিকে থাকলে সবগুলো ডিস্টেন্স পজিটিভ হয়ে যায়। তাহলে 10 যেটা আছে সেটা কার ডিস্টেন্স, অবজেক্টের ডিস্টেন্স। তাহলে অবজেক্ট ডিস্টেন্স মানে ইউ, ইউ মানে কত আছে, -10 সেন্টিমিটার। ইমেজ থেকে এদিকে আছে। তারপরে মিরর ডান দিকে আছে কি, ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কত আছে, ফোকাল লেন্থ দিয়ে দিয়েছি ইকুয়েশনে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। তাহলে যদি আমি ফর্মুলা বসে আমাকে বের করতে হবে কি, পজিশন অফ দ্য ইমেজ, ইমেজের পজিশন মতলব মানে ভি, ভি বের করার জন্য বলেছে ইমেজ। তাহলে 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা ছিল মিররের ফর্মুলা। তো এই ফর্মুলাতে যদি আমরা পুট করে দিই, কার মান, 1/b এর মান তো বের করবো, এটাকে রেখে 1/u এর মান কত, -10, আর 1/f প্লাসের 10, যেহেতু সেটা ইমেজ থেকে, দেখো এটা হলো ফোকাল লেন্থ, এই জায়গাটা এদিকে হয়েছে মিরর থেকে, তাহলে কত, 1/15। দ্যাট মিনস, চলো এবার ক্যালকুলেশন করি। 1/b প্লাসে মাইনাসে মাইনাস 1/10 সমান সমান 1/15। আচ্ছা, যদি এই জায়গাটাকে আমি এদিকে নিই তাহলে কি হবে, 1/v সমান সমান 1/15 তো সমান সমান পরে আছে, তো এটাকে রাখলাম, -1/10 এদিকে গিয়ে প্লাসের 1/10 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে ব্যাপারটা কি হবে, দুটোটাকে এলসিএম নিতে হবে। যদি 15 আর 10 এর এলসিএম নাও তোমরা কত পাবে, 15 10 30 পাবে। মাত্র আমি দেখিয়ে দিচ্ছি, 15 আর 10 এর এলসিএম নিলে তুমি 5 দিয়ে নাও, 5 3 যা 15 আর 5 2 যা 13, আর তো কিছু করা যাবে না, তাহলে 3 5 যা 15, 15 2 যা 13, 30, তাহলে কত পেলাম, 30 পেলাম। তাহলে 15 30 এর মধ্যে এখানে হচ্ছে আসবে 2, এখানে আসবে 10, 3 টাইমস, তাহলে কত হয়ে যাবে, এখান থেকে পেলাম 1/v সমান সমান, সরি 1/v ইকুয়াল টু, উপরে হয়ে যাবে 5, নিচে হয়ে যাবে 30। দ্যাট মিনস 5 6 যা 30, উপরে 1, তো কত আসলো, 1/v এর মান পেলাম 1/6। দ্যাট মিনস v সমান সমান, যদি উল্টে দিই এটাকে কি হয়ে যাবে, 6, এটাকে যদি উল্টে দিই 1/v কে উল্টে দিলে v সমান সমান কত আসলো, 6 আসলো। 6 কি ধরনের আসলো, প্লাসের 6। আচ্ছা, তাহলে কি বোঝা গেল, প্লাস আসলো মানে প্লাসের কি বলেছি আমি, প্লাস হলে এই সাইড। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য পজিশন অফ ইমেজ, তাহলে ইমেজ কি থাকবে, ইমেজ থাকবে, ইমেজ থাকবে পুল থেকে, পুলের মানে বিহাইন্ড দ্য মিরর, পুলিকে থাকবে বিহাইন্ড দ্য মিরর, মিররের পিছনে থাকবে, এদিক তো সামনের দিক, হ্যাঁ, ফ্রন্ট অফ দ্য মিরর হলো এটা, আর এটা হলো পিছনের দিক। তাহলে ইমেজ তো দেখো +6 মানে কি, প্লাস হলো ইমেজ, এই যে ইমেজ ভি হলো +6 আসলো মানে কি, 6 সেন্টিমিটার দূরে থাকবে এবং বিহাইন্ড দ্য মিরর। তাহলে তুমি যদি লিখতে পারো যে পজিশন অফ ইমেজ, দ্য ইমেজ ইজ ফর্মড এট 6 সেন্টিমিটার, দ্য ইমেজ ইজ ফর্মড এট এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর, দ্য ইমেজ ইজ ফর্মড এট এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর, মিররের পিছনে। তাহলে পজিশন অফ ইমেজ কি লিখবে, ইমেজ ইজ ফর্মড এট এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর, এটা হলো পজিশন। অথবা দেখো এখানে একটা নিউমেরিক্যাল দেওয়া আছে কি, a mirror forms a virtual erect and diminished image of an object, identify the type of this mirror, draw a red diagram to show the image formation in this case। দেখো ভার্চুয়াল আছে, ইরেক্ট মানে আপরাইট সোজা আছে, আর ডিমিনিশড আছে। তো আমরা একটা কেস করেছিলাম, ভার্চুয়াল ইমেজ কোথায় হয়, ভার্চুয়াল হয় কার পিছনে, ভার্চুয়াল সবসময় পিছনের দিকে হয়। তাহলে দুইটা কেস দেখে নিই আমরা, কোন কেসের মধ্যে হতে হবে ভার্চুয়াল ইরেক্ট ডিমিনিশ। দেখো একটা কেস ছিল যখন আমি কনকেভের লাস্ট কেসটা দেখেছিলাম, হ্যাঁ চলো এটাই দেখাই, কনকেভের লাস্ট কেস। দেখো এটা সরি কনভেক্সের, হ্যাঁ কনভেক্সের লাস্ট কেস। দেখো কি বলেছে কোয়েশ্চনে, কি ধরনের মিরর সেটা, ভার্চুয়াল, আর কি বলেছে ইরেক্ট, আর হলো ডিমিনিশড। তাহলে এই তিন ধরনের বৈশিষ্ট্য কাকে ম্যাচ করছে, এটা কোন ধরনের মিরর হবে, এটা হলো কনভেক্স মিরর। কোন ধরনের মিরর, কনভেক্স মিরর। আর তুমি ডায়াগ্রামটা বানাবে কিভাবে, যে কোয়েশ্চনটা দিয়েছে ঠিক এভাবে বানিয়ে নেবে, ঠিক আছে। একটা বস্তু কোথায় রাখা আছে, ইনফিনিটি আর ফুলের ঠিক মাঝখানে কোথাও একটা রাখা আছে, ইনফিনিটি আর ফুলের মাঝখানে রাখা আছে, তারপর তোমার ইমেজ কি হবে, ডিমিনিশড হয়ে যাবে, অবজেক্টের থেকে ইমেজটা অনেক ছোট হয়ে যাবে, ডিমিনিশড হয়ে যাবে। ওকে, এটা হবে কেস, এর জন্য আমি বানাচ্ছি না, এখানে দেখিয়ে দিলাম। চলো 1 নাম্বার করালাম, 2 নাম্বারটা বললাম, এখন 2 নাম্বারটা করে দিলাম ম্যাথ। চলো এটা হয়ে গেল। এই ছিল 3টা কোয়েশ্চেন ছিল কেস বেসড। চলো এই কোয়েশ্চনটা দেখো, এটাও এসেছে প্রিভিয়াস ইয়ারে। An object is placed at a distance of 30 cm in front of a concave mirror। তো কি বললো,
এটা কনকেভ মিররের সামনে আছে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে। ওকে ওকে ফাইন। তাহলে সামনে আছে তো কি ইউ কি হয়ে যাবে প্লাস সরি নেগেটিভ হয়ে যাবে, কি হয়ে যাবে নেগেটিভ। চলো সামনে আছে তো নেগেটিভ হয়ে যাবে কত 30 সেন্টিমিটার। ওকে ডিস্টেন্স অফ অ্যান অবজেক্টিভ ডিস্টেন্স কনকেভ মিরর। আর ফোকাল লেন্থ আছে কত 20 সেন্টিমিটার। যেহেতু এদিকে ফোকাল লেন্থ কোথায় থাকে কনকেভের এদিকেই থাকে ফোকাস, কারণ এখানে সেন্টারের দিকে থাকে। তো ফোকাল লেন্থটা কত হয়ে গেল মাইনাসে 20 সেন্টিমিটার। ওকে ইউজ দ্য মিরর ফর্মুলা। তো মিরর ফর্মুলা বলে কি বলছে পজিশন অফ দ্য ইমেজ ফর্মড। ওকে ফাইন আগের মতোই 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তো তুমি ভ্যালুগুলো পুট করে দাও। তোমার বার করতে হবে 1/b এর মান। এখন দেখো 1/b প্লাস ইউ মানে কত আছে এখানে দেওয়া -30 আর 1/f -20, এফ এর ভ্যালু -20 সব বসালাম ভ্যালু পুট করার পর এখন কি করতে হবে দেখো ক্যালকুলেশন আসলো। এখানে আছে মাইনাসের, চলো এটাকে যদি দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। চলো একটা ধাপ করেই দেখাই, নাহলে অনেক সময় প্রবলেম হয়ে যাবে। 1/b প্লাসে মাইনাসে কি হয়, এখানে দেখো মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1/30 আর এদিকে তো অলরেডি 1/20 মাইনাসের আছে এখানে। চলো এই জায়গাটাকে যদি আমি এখানে দেখাই তাহলে কি হলো 1/b সমান সমান কি দাঁড়ালো 1/b সমান সমান দেখো মাইনাসের এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই কি হবে সমান সমান করে নিয়ে যাই, মাইনাস সমান সমান করে নিলে প্লাস হয়ে যাবে। তাহলে কি আসবে 1/প্লাসের 1/30। চলো প্লাসটা লিখি না 1/30 মাইনাসেরটা দিয়ে গেল 1/30 আর দিকে দেখো অলরেডি সমান সমান পরে মাইনাসেরটা আছে, তো যেটা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেবো। এখন কি হলো 1/v সমান সমান যদি আমি 30 আর 20 এলসিএম নিই কত হয়ে যাচ্ছে আমার 60 হয়ে যাচ্ছে। চলো তবু করে দেখিয়ে দিচ্ছি। 20 আর 30 এলসিএম নিলে আমি 5 দিয়ে নিলাম। চলো 2 দিয়ে নিতে লাগে, আগে 2 দিয়ে নিয়ে দিই, যেহেতু 2 দিয়ে যাচ্ছে 210 যা 20 আর 215 যা 30, তারপর তোমার 25 যা 10, এটা তো যাবে না যেভাবে আছে, তারপর 5 দিয়ে নিয়ে নাও, 5 1 যা 5, 5 3 যা, তো ঘুরে ফিরে কত আসবে 2 2 যা 4, 4 5 যা 20, 20 into 3 60, আগে যেটা বললাম কত আসবে 60 আসবে। তো এটার সাথে এটা করো এলসিএম করলে কত হবে 32 আসবে 2, আর এদিকে 60 20 কত আসবে 3 আসবে। তাহলে কি দাঁড়ালো 1/b সমান সমান 2 মাইনাস প্লাসের 2 মাইনাসের 3, মানে বড় সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাসের 1 হয়ে যাবে, 3 থেকে 2 বাদ গেলে। ওকে তাহলে কি পেলাম যদি আমি এটাকে উল্টিয়ে দিই b সমান সমান মাইনাসের 60, কারণ মাইনাসটা তো যাবে না, তো b সমান সমান মাইনাসের 60। চলো আরেকবার দেখে নিই ঠিক করেছে কিনা। an objective place at the distance 30 in front of the concave। ওকে কনকেভ মিররের সামনে আছে, ওকে ডিস্টেন্সে আছে, ফোকাল লেন্থ ওকে 20 আছে, ইউজ দ্য মিরর ফর্মুলা। তো ফোকাল লেন্থ তো মাইনাস হয়ে যাবে যেহেতু মিরর সামনের দিকে আছে। ওকে 1/b 1/-20 30 20 মাইনাস প্লাস চলে আসলো, প্লাস 1/30 এটা মাইনাস থেকে গেল 2 3 তো 60। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি ইমেজে কি পেলাম নেগেটিভ পেলাম। নেগেটিভ মানে কি একটা কনকেভ মিররে যদি নেগেটিভ আসে, নেগেটিভ মানে কি সামনের দিকে, নেগেটিভ মানে সামনের দিকে। আর মিররের সামনের দিকে যদি কোনো জিনিস আসে সেটা কি হয়, কি বলেছিলাম সামনের দিকে আসলে যদি কনকেভ মিরর হয় সেটা রিয়েল ইমেজ হয়, কি হয় রিয়েল ইমেজ, আর তার পাশাপাশি সেটা ইনভার্টেড হয়ে যায় উল্টে যায়। তাহলে বলেছে কি পজিশন অফ দ্য ইমেজ ফর্মড ইন দিস কেস, তাহলে পজিশন কি হবে, পজিশন হবে যে কি হবে দ্য ইমেজ ইজ ফর্মড at a distance of 60 centimeter in front of the mirror। কোন দিকে হবে the image is formed at a distance of 60 centimeter in front of the mirror। নেগেটিভ কথা তো কি in front of the mirror, হ্যাঁ সেটা কতটুকু ডিস্টেন্সে হয়েছে ইমেজ ফর্মেশন, মানে কতটুকু ডিস্টেন্সে হয়েছে 60 সেন্টিমিটারে, কতটুকু 60 সেন্টিমিটার ডিস্টেন্স হয়েছে, এবং মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে সামনের দিকে হয়েছে, মিররের সামনের দিকে। তারপর পরের কোশ্চেনটা দেখো an object is placed at a distance of 30 centimeter from the full of concave। আচ্ছা কনকেভ মিরর কোথায় দেওয়া আছে কনকেভ মিরর। চলো আবার একটা কনকেভ মিরর কোশ্চেন। চলো ডিস্টেন্স কত আছে 30 সেন্টিমিটার। চলো তাহলে অবজেক্টের কার ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স যেহেতু সামনে আছে তো 30 সেন্টিমিটার কি হয়েছে সরি এটা নেগেটিভ হয়ে যাবে 30 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে ফ্রম দ্য ফুল দেখুন। আচ্ছা ইফ ইটস রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ ইজ ফর্ম, আচ্ছা রিয়েল হয়েছে, রিয়েল হলে কোন দিকে বললাম রিয়েল হলে সামনের দিকে হয়েছে মানে নেগেটিভ হয়ে যাবে, রিয়েল বলেছে তো সামনের দিকে, রিয়েল হলে কি হয় কনকেভ মিরর সামনের দিকে হয়, তার মানে ইমেজ ভি দিয়ে দিয়েছে কত দিয়েছে -60 হয়ে যাবে। হ্যাঁ দ্য ফোকাল লেন্থ এফ বের করার জন্য বলেছে, এফ কত হবে, তো দেখো কি করব 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f প্লাস ফর্মুলা বসিয়ে দাও।
1/v মানে মাইনাসের 60 প্লাস কি আছে ইউর মান 30 আছে, রাইট? তারপর কি করবে, এফ এর মান কত দেওয়া আছে, সরি এফ তো বের করতে বলেছে, ফোকাল লেন্থ। ওকে, চলো দুটোটা মাইনাসের, তো এটা এটা কি হয়ে যাবে মাইনাসের 60 প্লাস মাইনাসের 1/30, এদিকে যে 1/f। ভালো কথা। তো দুটোটা এলসিএম নিলে করে দেখো তোমরা, এটা চলে আসবে 60, কত চলে আসবে 60 চলে আসবে। ওকে, তো তো 60 ওয়ানই হবে এখানে, আর এখানে হয়ে যাবে 2। ঠিক আছে, এলসিএম তো তোমরা পারো, এটা দেখাচ্ছি না। তাহলে এখান থেকে কত আসলো, মাইনাসের 3/60 ইকুয়াল টু 1/f। তো 3 যদি এটাকে কাটি আমি 20 বার হয়ে যাবে, দ্যাট মিনস মাইনাস 1/20। তো এখান থেকে নিচে থেকে কি পেলাম, যে এখানে কিছু নেই মানে 1 তো আছে উপরে, তো মাইনাসের 1 আর নিচে ছিল 20, আর এদিকে হলো 1/f। তার মানে এটা যদি উল্টিয়ে দিই তাহলে কি পেবো, 20 সমান সমান f। তাহলে ফোকাল লেন্থ কতটুকু পেলাম, ফোকাল লেন্থ হলো সরি মাইনাসের 20 সেন্টিমিটার। দ্যাট মিনস ফোকাল লেন্থটা কোন দিকে ছিল, মিররের সামনে ছিল, মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে সামনে। তাহলে এটাতে কোয়েশ্চেন করেছে, হ্যাঁ -20, দেখো ভি নাম্বার আনসার, -20 সেন্টিমিটার ফোকাস। তাহলে আর কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, তো ওগুলো একটু আলোচনা করে দিই। কি বললো, এ কনভেক্স মিরর used for rear view on an automobile has a focal length of 1.5 মিটার। ওকে ওকে, এটা কি বলেছো, রিয়ার ভিউ, আচ্ছা কনভেক্স মিরর, তো যেটা গাড়ির রিয়ার ভিউতে কি ধরনের থাকে, কনভেক্স মিরর লাগানো থাকে, দ্যাট মিনস তার রিফ্লেক্টিং সারফেস এভাবে থাকবে। ওকে, ফোকাল লেন্থ 1.5, তাহলে ফোকাল লেন্থ কোন দিকে থাকে, যেটা বললাম ফোকাল লেন্থ, এটা যদি ফোকাস পয়েন্ট হয়, এই যে ফুল থেকে ফোকাস পর্যন্ত ডিস্টেন্সটা, এটা হয়ে যাবে এফ। ফোকাল লেন্থ কত দিয়ে দিয়েছে ওরা, 1.5 মিটার। ওকে, ভালো কথা। তাহলে এফ এর মান পেলাম, আর যেহেতু এটা পিছনে আছে দেখো, এদিকে হলে নেগেটিভ ধরি, আর এখান থেকে এদিকে হলে এই জায়গা থেকে এদিকে হলে নেগেটিভ, এদিকে হলে পজিটিভ, তো যেহেতু এটা এদিকে আছে তার মানে প্লাসের কত 1.5 মিটার। ইপে 3 মিটার, আচ্ছা হাই বাস ইজ লোকেটেড এট 60 মিটার ফ্রম দ্য মিরর। ওকে, তাহলে উচ্চতাটা কত দিয়ে দিয়েছে, বাসের হাইট দিয়ে দিয়েছে, হাইট অফ এ বাস মানে অবজেক্ট ধরি এটাকে, বাসে অবজেক্ট ধরি এটাকে 3 মিটার দিয়ে দিয়েছে। ভালো কথা। ইজ লোকেটেড এটা, আচ্ছা মিরর থেকে এটা ডিস্টেন্স কত দূর আছে, এই বাসটার ডিস্টেন্স আছে, বাসটা আছে মিরর থেকে ফ্রম দ্য মিরর, লোকেটেড ফ্রম দ্য মিরর, তার মিরর আছে এখানে, এটা কিন্তু দেখো অবজেক্টটা দেখো ফ্রম দ্য মিরর মানে মিররের সামনের দিকে আছে, কোথায় আছে, ইউজ দ্য মিরর ফর্মুলা। আচ্ছা বাসটা এটা কোথাও একটা জায়গায় আছে অবজেক্টটা, ঠিক আছে, বাসটা এখানে কোথাও আছে, মিররের সামনে আছে, কতটুকু লোকেটেড 6 মিটার। ভালো কথা, যেহেতু এদিকে আছে, এদিকে কোথাও আছে, তো এটা নেগেটিভ 6 মিটার হয়ে যাবে। আচ্ছা এরপর দেখো কি ব্যাপার, use the mirror formula to determine the position and size of the image of the bus as seen in the mirror. ওকে, সাইজও বের করতে হবে, পজিশনও বের করতে হবে, মানে কতটুকু দূরত্বে আছে এবং কতটুকু উচ্চতায় আছে, দুটোটা বের করতে হবে। তাহলে দেখো এই কেসে প্রথমত আমি করবো কি, এখানের মধ্যে আমি জানি যে আমার এফ জানি, ইউ জানি, ভি নেই, তো চলো ভিটা বের করে নিই। ফর্মুলা কি, মিরর ফর্মুলা 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হলো আমার মিরর ফর্মুলা। তো 1/b এর মান কত ছিল এখানে, সরি এটাই তো বার করবো, যেহেতু বলেছে পজিশন বার করার জন্য ইমেজের, চলো 1/b প্লাস 1/u, ইউর মান কত দেওয়া আছে এখানে -6, আর 1/f এর মান কত বার করলাম, আচ্ছা f ইকুয়াল টু 3/2, তাহলে 1/f ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা উল্টে যাবে, দেখো এটা হলো 3/2, এটা হলো f ইকুয়াল টু 3/2, তো এটা যখন উল্টে যাবে তখন কি হয়ে যায়, 2টা উপরে চলে আসবে, 3টা নিচে থাকবে, এই জায়গাটা ডাইরেক্ট লিখে দিই, কি হয়ে যাবে, উপরে কত চলে আসবে 2, নিচে 3। ভালো কথা। চলো 1/b, এটা প্লাস মাইনাসে কি হয়ে যাবে -1/6 ইকুয়াল টু 2/3। তো এখানে আর কি হচ্ছে, এখানে হচ্ছে মাইনাসের এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 1/b 2/3 প্লাস 1/6। আচ্ছা তাহলে কত দাঁড়ালো এখানে আমার, 1/b সমান সমান 3 আর 6 এলসিএম করলে 6ই হয়, তো এখানে 2 2 4 হয়ে যাবে, এটা ম্যাথমেটিকের আমি বলবো না, এটা শিখতে হবে তোমাদের। তো এখানে দাঁড়ালো, চলো দেখি ঠিক করেছে কিনা ক্যালকুলেশন, 3 আর 6, আচ্ছা 3 2 2 4 6 6 1 4 1 5, চলো তাহলে কি দাঁড়ালো, 1/b সমান সমান 5/6 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা উল্টে দিলে কি হয়ে যাবে, b এর মান চলে আসবে 6/5। ওকে, দ্যাট মিনস তুমি যদি এটা কাটাকুটি করো, 6/5 মিনস 0.6, এটা কত আসবে, অলমোস্ট 5 1 যা, সরি 6/5, দাঁড়াও তো একটু দাঁড়াও, 5/6 যদি আমি বি করে দিই 6/5, হ্যাঁ ঠিক আছে,
6 আসলো তো 5 1 যা 5, চলো কত আসলো 1, তুমি দশমিক লাগাও, 5 টু দ্য 10 মিনিটস 1.2, কত পেলাম আমি 1.2 পেলাম। তো এটা মানটাকে লেখা যায় 1.2 মিটার। ওকে, তাহলে কি বলতে পারবো, প্লাস এটা পজিটিভ এসছে, তাহলে এখান থেকে বলা যায় যে তোমার যে ইমেজটা হয়েছে, ইমেজ ইজ ফর্ম, হ্যাঁ ইমেজ ইজ ফর্ম এটা ডিস্টেন্স অফ কত 1.2 মিটার, প্লাস যেহেতু আছে তাহলে এই সাইডে বিহাইন্ড দ্য মিরর। বিহাইন্ড দ্য মিরর হলে কি হয়, কনভেক্স মিররে বিহাইন্ড দ্য মিরর হলে সেটা হয়ে যাবে তোমার ভার্চুয়াল, ঠিক আছে। তো এটা মিররের পেছনে হয়েছে। আচ্ছা, এটা হলো, তাহলে পজিশন কি বললাম, পজিশন এভাবে লিখবে, দ্য ইমেজ ইজ ফর্ম এট এ ডিস্টেন্স অফ 1.2 মিটার বিহাইন্ড দ্য মিরর, প্লাস আছে মানে কি এইদিকে। আর এখানে দেখো এবার হলো সাইজ অফ দ্য ইমেজ। তো সাইজ অফ দ্য ইমেজ বের করার জন্য আমার কি কি করতে হবে, চলো এটা আগে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বাকি আমি এটা মুছছি। দেখো তাহলে তোমার কি বের করতে হবে, সাইজ অফ দ্য ইমেজ। তো প্রথমত আমরা একটা জিনিস অক্ষণ যেটা বের করলাম, সরি এখানে হাইট অফ দ্য অবজেক্ট দেওয়া আছে তোমার কত 3 মিটার, আর যেটা তোমার অক্ষণ যেটা বের করলাম আমরা এটা ছিল 1.2 মিটার আই থিঙ্ক, এতটুকু ছিল। চলো এখন দেখো আমার অবজেক্টের তো আমি হাইট জানি, কিন্তু আমি ইমেজের হাইট জানি না। তো ইমেজের হাইট কত ধরলাম, হাইট অফ দ্য ইমেজ ধরলাম সামথিং। এখন দেখো একটা জিনিস আর একটা ভ্যালু আমি এখানে পুট করে দিই, ইউ ইকুয়াল টু কত ছিল আমাদের 6 মাইনাসের 6 মিটার। দেখো সাইজ বের করতে গেলে মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে আমাকে অবশ্যই ম্যাগনিফিকেশনের ফর্মুলা ইউজ করতে হবে। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল, এম ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট ডিভাইডেড বাই হাইট অফ ইমেজ, আর এটাকে বলা হয় মাইনাস ভি বাই ইউ। তো তুমি এবার দেখো ভি আর ইউর মান দুটোটার মান জানো, তুমি ভি এর মানও জানো ইউর মানও জানো, তো তুমি কি করো এই ফর্মুলাতে বসিয়ে দাও। চলো এইচ জিরো বাই এইচ আই ইকুয়াল টু মাইনাস বি এর মান কত এখানে আছে, মাইনাস বি এর মান সরি বি এর মান আছে তোমার 1.2, তুমি বসিয়ে দাও বি এর মান 1.2 আর ইউর মান মাইনাসের 6, আর তুমি চাইলে এখানে বসিয়ে দাও সরাসরি হাইট অফ অবজেক্টের মান কত আছে 3 আছে এখানে। চলো আমি এই জায়গায় বসিয়ে দিই 3। এবার তুমি এটা কাটাকুটি করো, দেখো এখানে মাইনাস আছে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যাবে, তো এটা কাটে যাবে, তাহলে 6 টু দ্য 12, তাহলে কত দাঁড়ালো 3 বাই হাইট অফ ইমেজ ইকুয়াল টু 2 দাঁড়ালো। দ্যাট মিনস তুমি যদি এটাকে এদিকে নিয়ে নাও তাহলে কত হবে, দেখো এটা এদিকে যাবে যেটা বজ্র গুণন আর কি, এভাবে হয় কোণাকুণি যেটা গুণন, তাহলে কি হয়ে যাবে, দেখো হাইট অফ ইমেজ এদিকে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে। তো মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, হাইট অফ ইমেজ ইকুয়াল টু কি হয়ে যাবে 3/2 হয়ে যাবে। আর 3/2 মানে কত হয়, 3/2 মানে 1.5, তোমরা করে দেখে নিও, এটা ম্যাথমেটিক্যাল। তার মানে হাইট অফ ইমেজ কতটুকু পেলাম, ওই যে সাইজ অফ দ্য ইমেজ কতটুকু, সাইজ অফ দ্য ইমেজের সাইজ হলো 1.5 মিটার, আর আই কত ছিল, সাইজ অফ ইমেজ ছিল আগে কত 3 মিটার, মানে 3 মিটার থেকে কমে গেছে, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে এটা হবে। তাহলে ইমেজের হাইট 1.5 মিটার। তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। এটা ছিল 3 মার্কের তোমাদের নিউমেরিক্যাল, আর চলো প্রিভিয়াস ইয়ারের চলো একটা ছোট একটা কোয়েশ্চেন, চলো দেখে নি এটা। দেখো এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন সবগুলা। দেখো কোয়েশ্চেনটা হলো কি, ইন অর্ডার টু অবটেন লার্জ ইমেজেস অফ টিথ অফ পেশেন্টস, মানে যে যারা ডেন্টিস্ট আছে না, যে ডক্টর, যারা ডক্টরের কাছে যায় তারা ডক্টর বেসিক্যালি কি ধরনের মিরর ইউজ করে, তারা ইউজ করে তোমার কনকেভ মিরর। কি ধরনের মিরর ইউজ করে, কনকেভ মিরর। আর কনকেভ মিরর কি হয়, যে তোমার অ্যাকচুয়াল ইমেজের থেকে তোমার অবজেক্টের থেকে ইমেজটা বড় হয়ে যায়, এর জন্য তারা কনকেভ মিরর ইউজ করে, কারণ দাঁতের যে ফাঁকে ফুঁকে জিনিস আছে না এগুলো দেখতে হয় তাদের, এর জন্য ওই ছোট ছোট জিনিসগুলো বড় করে দেখে এই মিররে। এখন দেখো তাহলে বলেছে, কোয়েশ্চেন বলেছে ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য টিথ আর পজিশনাইড, মানে আমাকে এখানে মিররটাকে কোথায় প্লেস করতে হবে, প্লেস করলে আমি জিনিসটাকে বড় দেখবো। তাহলে আমি কনকেভ মিররের 6টা কেস দেখিয়েছিলাম তোমাদেরকে, তো এখানের মধ্যে সবচেয়ে বড় দেখার জন্য মনে রাখবে, যখন আমি এটাকে ফুল আর ফোকাসের মাঝখানে রাখবো মিররটাকে, তাহলে ডাক্তাররা যারা ডেন্টিস্ট তারা কোথায় রাখে মিররটাকে, তারা রাখে ফুল এবং ফোকাসের ঠিক মাঝখানে। যে তুমি যদি ডায়াগ্রাম বানাও কনকেভ মিররে, তুমি দেখবে কি এখানে কি আছে, সেন্টার আছে, এখানে কি থাকে, ফোকাস থাকে এই পয়েন্টটাতে, ঠিক এখানে থাকে ফুল থাকে। তাহলে আমরা কোথায় রাখতে হবে, ফুল আর ফোকাসের মাঝখানে, ফুল আর ফোকাসের মাঝখানে রাখতে হবে এখানে, ঠিক আছে। তাহলে আমি কি দেখবো, বড় দেখবো দাঁতগুলাকে। এটা ছিল পার্ট 1, যেটা তোমার রিফ্লেকশন অফ লাইটের উপর ছিল এবং তাদের কেস ছিল। তো পরের যে চ্যাপ্টারটা সেটা তোমার রিফ্লেকশন অফ লাইটের উপর থাকবে, আর তোমার লেন্স আসবে, তো পাওয়ার অফ লেন্স বা লেন্সের উপর যতগুলো নিউমেরিক্যাল হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে তো তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে আমাদের ভিডিওতে এবং আমাদের পাশে থাকবে। নমস্কার।